নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সরকারি নিয়োগে কোটা নিয়ে সৃষ্ট বৈষম্য নিরসনে যে আন্দোলন, তার থেকেই পথ পেয়েছে রাষ্ট্রের সার্বিক সংস্কার। সেই সংস্কারে কতটুকু আমরা অর্জন করলাম, কতটুকু এর কাঠামোর মধ্যে আছে, কতটুকু এর গ্রহণ করা হচ্ছে, সেই নিয়ে তাই নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার। জনাব আলী ইমাম মজুমদার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি ধন্যবাদ। আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন। অন্যদিকে তা আরও আছেন স্থানীয় সরকার কমিশনের প্রধান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ জনাব অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ। ডক্টর তোফায়েল আহমেদ, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আপনি আমাদের কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন। আপনি আমাদের সাথে ধন্যবাদ। যুক্ত হয়েছে। ধন্যবাদ। আমি প্রথমে জনাব আলী ইমাম মজুমদার আপনার কাছে আসতে চাই একটা খুবই ক্যাজুয়াল প্রশ্ন করে, যে জনাব মজুমদার, আপনি তো বিভিন্ন পদে আপনি দায়িত্ব পালন করছেন, আপনার খুবই 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 সেলিব্রেটেড ক্যারিয়ার আপনার সারা জীবনের মধ্যে। এই সরকারটাতে যখন আপনি আসেন, আপনাকে একরকম আনা হয়েছিল, আপনারা সরকারের এসেছিলেন একটা উদ্দেশ্য নিয়ে, স্বপ্ন নিয়ে। সেই পথে কেমন চলছেন আপনারা? মানে এই সরকারে আপনারা আসলে যা করতেছেন, এটাতে আপনারা সন্তুষ্ট কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা করার ব্যাপারটা, প্রথমত ধরেন এটা সংস্কারের কথা মাননীয় প্রধান উপদেষ্টা বারংবার বলছেন, এবং জনাব আলী ইমাম মজুমদারকে আমরা শুনতে পাচ্ছি না। আমরা জনাব আলী ইমাম মজুমদারের কাছে আইনের যদি জি, এখন জনাব তোফায়েল আহমেদ, আমি জনাব আলী ইমাম মজুমদারকে প্রশ্ন করেছিলাম যে সরকারের যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আসা হয়েছিল, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য 4.5 মাস 5 মাস পরে যখন আমরা এটার দিকে তাকাচ্ছি, 5 মাসের বেশি সময় পরে, তখন এটাতে আসলে সন্তুষ্টি বোধ করছেন কিনা? জনাব আলী ইমাম মজুমদারের কানেকশনটা আমরা এখন 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 আবার পেছন পরিষ্কার পেলেন হয়েছে। কেন? এখন আমরা পরিষ্কার হয়েছে। জনাব আলী ইমাম মজুমদার, আপনি যদি আবার একটু বলেন, আমরা আসলে এতক্ষণ আপনাকে শুনতে পাইনি, আপনারা আপনাদের কাজে সন্তুষ্ট কিনা? যে আপনাকে প্রথমে বলছি, জি, আমাদের কাজের ব্যাপারে আপনাকে প্রথমত দেখতে হবে আমাদের একটা প্রস্তুতি পর্বের ব্যাপারটা আছে, প্রস্তুতি প্রাক যে ব্যাপারটা, এটাকে বিবেচনায় নিতে হবে যে 5ই আগস্ট দেশ কোন অবস্থায় ছিল, এবং 3 দিন সরকারবিহীন অবস্থায় দেশ ছিল। থাকার পরে 8 তারিখে সরকার গঠন হয়। আমি এতে আসি 12 তারিখে। তো সেই সরকার গঠন যখন হয়, তখন দেখা গেল যে দীর্ঘ 15 বছরের অধিক একটা অনেকটা একদলীয় সরকারের কাঠামোতে এবং প্রশাসনের সকল স্তরে সকল বিভাগে দলীয়করণের কারণে উপরের স্তরের তারা অত্যন্ত শেখি ছিল, অনেকেই পলাতক ছিল এবং অনেকেই কাজে মনোনিবেশ করতে পারছিল না। ওই অবস্থাতে সরকার কার্যক্রমটাই চালু ছিল না বলতে গেলে। থানা থেকে পুলিশ চলে এসেছিল এবং পুলিশের কর্মকর্তাও ছিলেন শেখি ধরনের। তো এই জিনিসটাকে করানোর জন্যে প্রাথমিক দায়িত্বটা আমার উপর পড়ে। সেই দায়িত্বটাকে করার জন্যে অনেক রদবদল করতে হয় এবং অনেক কাঠামোগত পরিবর্তনও কিছু পরিমাণ হয়। সেইটা করার জন্য সংস্কারের আগে এই কাজগুলি করানোর জন্য এটা দরকার ছিল, এবং সেইটা যথাযথভাবে সম্পন্ন হয়েছে। সকলের সন্তুষ্টি বিধান করতে না পারলেও মোটামুটিভাবে একটা কাঠামো দাঁড়িয়ে গেছে। সেই কাঠামোতে এখানে পরিবর্তন তো সবসময় দরকার হয়, সে দরকার ছিল বা আছে বা থাকবে। ঠিক পাশাপাশি বেশ কিছু এখানে সংস্কার কমিশন গঠন করা হয়। আজকের অন্যতম আলোচক ডক্টর তোফায়েল আহমেদ আমার বন্ধু, এবং উনি একটা কমিশনের প্রধান। এই সংস্কার কমিশনগুলি কাজ করছে, 2-1টা প্রতিবেদন দিয়েছে, বাকিগুলির জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং আশা করছি সহসায় দেবে। দেওয়ার পরে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এগুলি নিয়ে যারা স্টেক হোল্ডার আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির সাথে উনি মত বিনিময় করবেন। মত বিনিময়ের পরে এই সংস্কার সম্পর্কে একটা সিদ্ধান্তে পৌঁছবেন। আমার তো মনে হয় যে আমরা যে অবস্থায় রাষ্ট্র কাঠামোকে পেয়েছিলাম, যদিও আমি ওই বিষয় সম্পর্কে আলোচনা না, তাই বলি যে আজকেও কিন্তু আমরা, যেহেতু খাদ্য ব্যবস্থাপনার দায়িত্বে আমি আছি, কিন্তু যখন আমরা এই সরকারের দায়িত্ব গ্রহণ করি, তখন কিন্তু আমাদের অনেক যে
বাকিতে ছিল, বাকিতে কেনা ছিল দেখে আগে দিচ্ছিল না, সার দিচ্ছিল না, আমাদের তেল দিচ্ছিল না, এই অবস্থায় ছিল বৈদেশিক মুদ্রার অবস্থাটা, এমন নাজুক অবস্থা ছিল, নেগেটিভ অবস্থায় ছিল। কিন্তু ধীরে ধীরে এই অবস্থাটা অনেকটা কেটে গেছে। আমরা এখন এলসি করতে পারছি, যদিও খুব ওপেন হ্যান্ডেড ভাবে করতে পারছি না। আমরা খাদ্য আমদানি করতে পারছি, আমরা বিদেশ থেকে বিভিন্ন দেশ তেল আমদানি করতে পারছি, বিভিন্ন জিনিস করতে পারছি। আমার তো মনে হয় যে এই সময়ের মধ্যে যেটুকু অগ্রগতি হয়েছে এটা কিন্তু আদৌ মন্দ বলা চলে না, তবে প্রত্যাশার সাথে হয়তো অনেকে সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এই অল্প সময়ের মধ্যে মোটামুটিভাবে, অল্প সময় বলবো 5 মাস খুব বড় সময় না একটা জাতির জীবনের জন্য, এবং যে অবস্থায় দেশটা ছিল সেই অবস্থায় এটা আমাদের অর্জনটাকে আমি খুব কম মনে করছি না। ওকে, এবং সংস্কার কমিশন দিয়ে প্রায় শেষ করে এসেছে। জি, আমার 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 দুইটা মানে বিষয় আছে যে আপনারা কিভাবে কিরকম দায়িত্ব পালন করছেন সেটার ক্ষেত্রে। একটা প্রশ্ন হচ্ছে 5 আগস্টের পরিবর্তনের পর মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমলাতন্ত্রের মধ্যে প্রশাসনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল। 4-5 মাস পরে সেই আতঙ্ক এখন কেটেছে কিনা? অনেক দর্শকরা কিন্তু মন্তব্য করেছেন যে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে না। সরকারের একজন উপদেষ্টা হিসাবে আপনার অভিজ্ঞতা কেমন? আমার কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে যে এটা কারোর কাছে এটা মনে হতে পারে ব্যাপারটা, কিন্তু আমি যে কাঠামোটাকে নিয়ে কাজ করছি তারা সর্বাত্মকভাবে আমার সহযোগিতা করছে। এবং আগে কিন্তু আমি প্রধান উপদেষ্টার সাথে ওনার দপ্তরে সংশ্লিষ্ট ছিলাম, অনেকগুলি মন্ত্রণালয়, প্রায় সবগুলি মন্ত্রণালয়ে আমাকে কিছু না কিছু দেখতে হতো। আমি কিন্তু সর্বাত্মকভাবে সহযোগিতা পেয়েছি। আর সকল ক্ষেত্রেই যে কোনো সরকার যখন থাকে এই একটা অভিযোগ কিন্তু অনেক সময় দেখতে পেয়েছি। আমি যেহেতু আমলাতন্ত্রের সাথে ছিলাম, আপনিও অল্প সময় ছিলেন, আপনিও অতি অল্প সময় ছিলেন, এই জাতীয় একটা অভিযোগ কিন্তু আমলাতন্ত্রের সম্পর্কে অনেকেই করে থাকেন। কিন্তু ব্যাপারটা সর্বাংশে সত্য না, হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমি কিন্তু কোনো ধরনের অসহযোগিতা কোনো ক্ষেত্রে আমি পাচ্ছি না। আমি দেখছি যে সকলেই সহযোগিতা করছে। স্যার, সরকারি চাকরির কথা যখন স্মরণ করাই দিলেন, আমার আমি যে ব্যাচে জয়েন করছিলাম সে 20তম ব্যাচের অনেক বন্ধু আছেন, তাদের সঙ্গে আমার নানা ধরনের কথাবার্তা হয়। তো স্যার, এটা একটা অভিযোগ আকারই আপনারা বলবো যে অন্তর্বর্তী সরকার এসে প্রশ্নে যে রদ বদল, বদলি, পদোন্নতি, বহিষ্কার, চাকরিচ্যুতি, 15 বছরে বঞ্চিতদের ডাবল ট্রিপল প্রমোশন, সার্বিক বিষয়ে আপনার ভূমিকার কথা অনেকে বলছেন। গণমাধ্যমে এমন প্রতিবেদন এসছে আপনার কারণে, মানে 2 রকম এসছে আর কি স্যার। একটা আসছে হইলো যে মানে আপনার গুড বুকে যারা আসে তারা ভালো ভালো পদ পাচ্ছে, পদোন্নতি পাচ্ছে, পোস্টিং পাচ্ছে। আরেকটা এরকম প্রতিবেদন আসছে গণমাধ্যমে যে আপনার কারণে আওয়ামী লীগের সুবিধাভোগীদেরও প্রশাসনে পুনর্বাসন হয়েছে। এই ব্যাপারটাকে স্যার আপনি কেমন দেখেন? মানে এটা কি আপনি করে একটা সিস্টেমে ফেলছেন, নাকি স্যার আপনার কাছে যাকে মনে হয়েছে তাকেই আপনি সামনে আনতেছেন, পিছনে নিতেছেন? ব্যাপারটা কি স্যার এরকম? না, আমাকে এখানে ব্যাপারটা হচ্ছে ব্যক্তিগতভাবে যদি আপনি নেন, আমি সে ব্যাপারটা সম্পর্কে মানতে রাজি আছি। কারণ যখন একটা ভালো লোক বাছাই করতে বলা হচ্ছে, আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেকে অবশ্যই আমার পরিচিত বলয়ের মধ্যে ব্যাপারটা থাকবে। যেহেতু প্রশাসনের দীর্ঘদিন কাজ করেছি আমি অনেককেই চিনি, যারা এই দায়িত্বটা সামলাতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি 5ই আগস্টে আসেন বা 8ই আগস্টে আসেন, তখন কিন্তু সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা যারা ছিলেন, মন্ত্রিপরিষদ সচিব যিনি ছিলেন, উনি কিন্তু কার্যত উনি সচিবালয়েও যেতেন না, ওনার বাসভবনে মিন্টু রোডে উনি থাকতেন। আমরা কিন্তু ওনাকে নিয়ে যাই, যমুনাতে নিয়ে যাই, এবং উনি কাজকর্ম শুরু করেন। 8 তারিখে বসে উনি শপথ গ্রহণ অনুষ্ঠানটা পরিচালনা করেছেন কারো কারো অনুরোধে। সেই যে অবস্থাটা তখন আমার সামনে যেটা ছিল, তারা এসে হালটা ধরতে পারবে। কারণ যারা উপরের দিকে পদবিতে ছিল, যারা সরকারের সুবিধা এত বিশেষ ভোগ করতো, পারসেপশনটা এমন ছিল, তারা সকলেই এই সরকারের সুবিধাভোগী। হয়তোবা সকলেই তেমনটা ছিলেন না, আর সকলকে তেমন পরিবর্তনও করা হয়নি, কিন্তু এমন কিছু লোককে সামনে প্রথম অবস্থায় যাদেরকে নিয়ে আসা হয়, যারা এসে সরাসরি হাল ধরতে পারবেন, তারা কিন্তু সকলেই নিজেদের অবস্থাকে এটা প্রমাণ করেছেন। এদের একজন মধ্যে আসেন মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন, আমরা তো শীর্ষস্থানে গেছেন, একজন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হয়েছেন। আমার মনে হয় বাই দিস টাইম তারা কিন্তু তাদের অবস্থানে ছাপ রাখতে পেরেছেন। স্যার, অনেকেই বলে থাকেন যে শেখ হাসিনা কি আর উপরের দিকের সচিব বা উপরের দিকের পদে কাউরে নিছে, যারা যদি না দেখে ডিএনএ টেস্ট করে যে সে খুব আওয়ামী লীগার? এখন আপনার ব্যাপারটা হচ্ছে কি, তখন মানে দীর্ঘদিন পর্যন্ত অফিসারদের সাইকি তো একটা জিনিস চলে গিয়েছিল, যে জিনিসটা আমি প্রায়ই বলতাম, তাদের সূচনা বিভিন্ন গেছে, এখনো বলি যে আমি বলি যে তোমরা ভুলে গিয়েছিলে যে দেশে সরকার পরিবর্তন হয়,
তারা ভেবেছিল যে দেশে এখানে একটা দলই আছে, একজন নেতাই আছে, উনিই থাকবেন, এই দলটাই ক্ষমতায় থাকবে। এটা এদের অনেকেই, যদিও সকলেই না। আর কিছু অবস্থার প্রেক্ষিতে সেদিকে গিয়েছিল, সেই সব স্লোগান দিয়েছিল বা ইয়ে করেছিল। এখানে অনমেরিট দেখা গেছে যে যারা ভালো মেরিটের অধিকারী এবং যারা আসলে স্যার। মানে ইয়েতে ইয়ে করে নাই, তারা তেমন ভাবে দলীয় ভাবে তারা দলীয় ক্যাডারের মতো কাজ করে নাই, তাদের ব্যাপারে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, Fantastic. বরং তারা যোগ্য অবস্থাতে আছে। ফ্যান্টাস্টিক। আমি একটা প্রশ্ন বা একটু মন্তব্য করে আমি তো প্রফেসর তোফায়েল আহমেদের কাছে যেতে চাই। আপনার কাছে এই মন্তব্য এবং প্রশ্নের ব্যাপারে আপনার মতামত আমরা শুনবো হচ্ছে যে প্রফেসর তোফায়েল আহমেদকে শুনে এসে আমরা সমন্বয়কদের একজন জনাব সার্জিস আলমের এক ধরনের অভিযোগ শুনছি, আপনি কানে আসছে কিনা। জনপ্রশাসনে আছেন স্বয়ং প্রধান উপদেষ্টা, আছেন তার সহযোগী মাহফুজ ভাই, সরাসরি দায়িত্বের জায়গা থেকে প্রভাবিত করছেন আলিমা মজুমদার এবং তার পিএস আহসান কিবরিয়া। আহসান কিবরিয়া শেখ হাসিনার প্রধানমন্ত্রী কার্যালয়ের 1 মেয়াদের পরিচালক, 2 মেয়াদের পরিচালক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের দর্শকরা অনেক মন্তব্য করেছেন, তারা আমাকে অনেকগুলি চিঠিও লিখেছেন, সেটা হচ্ছে 43তম বিসিএস এর 227 জনের বাদ পড়া প্রসঙ্গে এবং 321 জন সাব ইন্সপেক্টর, আপনার নিশ্চয় জানা আছে যে তাদের আসলে পদ না পাওয়া প্রসঙ্গে। এইটাও আমরা আপনার কাছে একটু শুনতে চাই। আমরা একটু প্রফেসর তোফায়েল আহমেদের কাছ থেকে আসি স্যার আপনার কাছে। আমরা 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 আমাদের 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 শিক্ষক প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদের কাছে যাই। তিনি এখন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান এবং দীর্ঘকাল ধরে স্থানীয় সরকার বিশেষজ্ঞ বলতে আমরা যে শব্দবন্ধ বানিয়েছিলাম সেটা ডক্টর তোফায়েল আহমেদের সঙ্গেই যায়। আমরা প্রচুর কোট নিয়েছি আমাদের সাংবাদিকতা জীবনে তার কাছ থেকে। এখন তার কাছ থেকে একটু জানতে চাই যে চেয়ারের ওই পাশে বসে যে আওয়ামী লীগ আমলে নির্বাচন হওয়ায় সিটি কর্পোরেশন ও পৌরসভা ভেঙে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনিয়ন পরিষদ বহাল রাখা হলো, অনেক চেয়ারম্যান মেম্বার পলাতক, অনেকে কারাগারে। এই 4-5 মাসে স্থানীয় সরকারের সেবা পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন কি? অর্থাৎ যারা মানে মানে তারা তো কেউ এখন নাই, এখন প্রশাসক দিয়া স্থানীয় সরকার কেমন চলতেছে স্যার যদি একটু বলেন প্রফেসর তোফায়েল আহমেদ। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে এটা একটা ব্যতিক্রমী দেশ, দুনিয়ার কোথাও এরকম কোনো ঘটনা ঘটে নাই যে বায়তুল মোকাররমের খতিব থেকে দেশের প্রধানমন্ত্রী, সমস্ত এমপি মন্ত্রী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার থেকে আরম্ভ করে সিটি কর্পোরেশনের মেয়র সবাই এক জায়গায় পালিয়ে যায়। এইরকমের একটা অবস্থায় পরে সরকার অনেকগুলো কাজের মধ্যে যে কাজটা করেছে যে লোকাল গভর্নমেন্টের অনেকগুলো স্তরের বাতিল করে দিয়েছে। তো ওই সময়ে ওই জিনিসটা কি কতটুকু ভালো হয়েছে কতটুকু মন্দ হয়েছে এটা আমি জানি না, কিন্তু আমার একটা সাজেশন ছিল প্রথমেই যে যারা আপনারা একটা আলটিমেটাম দেন যারা দেশে আছেন, যাদের প্রতি মানুষের আস্থা আছে, যাদের সাহস আছে, যারা সৎ হিসেবে নিজেদেরকে দাবি করতে পারেন, তারা এসে বসুন। আর যারা আসতে পারবেন না একটা সময়সীমার মধ্যে, তাদের পদগুলো শূন্য ঘোষণা করে দিন এবং সেই শূন্য ঘোষণা করে সেই পদে সময় সুযোগ মতো নির্বাচন হবে। স্যার আমার একটা ছোট প্রশ্ন আছে যে এই সিটি কর্পোরেশন এবং পৌরসভার যে ভেঙে দেওয়ার সিদ্ধান্তটা তাহলে কে নিলেন, মানে প্রফেসর ইউনূস? না, সরকার নিয়েছে, আমি তো কোনো একজনকে জানি না, এটা মানে সরকার থেকে নেওয়া হয়েছে। যে আপনি যখন সংস্কার করছেন তখন এটা মনে হয় না যে এটা একটু মানে কে নিল এরকম একটা সিদ্ধান্ত? যে না, তখন মন্ত্রী ছিলেন যে মরহুম আমাদের যে জনাব হাসান আরিফ, জি হাসান আরিফ সাহেব ছিলেন। ওনাকে জিজ্ঞেস করেছি, উনি ঠিক একই রকম ভাবে এই জিনিসটা বলেছেন যে উনি একা করেন নাই, সবাই মিলে করেছেন, ওকে, অথবা চাপে করে করেছেন। তো আমার প্রশ্ন ছিল যে সবাইকে ওই পরিষদটা বিলুপ্ত না করে দিয়ে যারাই কাজ করতে পারবেন বলে যাদের বিশ্বাস, তাদেরকে রেখে বাকিদেরকে একটা আলটিমেটাম দেন। তারা যদি নির্দিষ্ট একটা সময় জয়েন না করে, এরা আলটিমেটলি আসনগুলো শূন্য ঘোষণা করে দেন, তাহলে কিন্তু প্রবলেমটা কম হতো একটু। কিন্তু এটা এখন চলে গেছে, এখন প্রশাসক দিয়ে চলছেন, তাতে করে মানুষের অসুবিধা হচ্ছে কিছু। কারণ হচ্ছে আগে যত সহজে ওখানে প্রবেশ করা যেত, এখন তত সহজে গিয়ে পাওয়া যাচ্ছে না। কারণ যেই ব্যক্তিদেরকে ওখানে নিয়োগ করা হয়েছে তাদের একটা নিজস্ব জব আছে, তার একটা অফিস আছে, সেই অফিসটা সামলিয়ে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাকে এটা করতে হচ্ছে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে করতে গেলে যা সমস্যা হয়, স্বাভাবিকভাবে সেই সমস্যা হচ্ছে। আবার মনে করেন লোকজনকে চেনার একটা অসুবিধা আছে, সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সেজন্যই যেহেতু আসলে টোটাল পরিষদের মধ্যে লোকজনের অনুপস্থিতি, সেখানে একজন প্রশাসকের পক্ষে সব কিছু করা সম্ভব হচ্ছে না বলে আমার মনে হয় না, সেটা হচ্ছে। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে, স্যার এই স্থানীয় সরকার একটা দেশের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আমরা দেখেছি হিস্টোরিক্যালি
স্থানীয় সরকার মন্ত্রণালয়টা সবচেয়ে অভিজ্ঞ বা মোটামুটিভাবে সবচেয়ে অভিজ্ঞ একজনকে এটা পরিচালনার দায়িত্ব দেওয়া হতো। এইবার যে ছাত্র সমন্বয়কদের একজনেরকে এই দায়িত্ব দেওয়া হলো, ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে একটা বিশাল মন্ত্রণালয় থাকা সত্ত্বেও উপরন্তু মানে এইটা কি স্যার মানে এই সিদ্ধান্তটাকে স্যার আপনি কিভাবে দেখেন? জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার প্রতিদিনের ক্রীড়া মন্ত্রণালয়ের পাশেও তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় যে চালাচ্ছেন, মানে মানে এইটা এই দায়িত্বটা এটা কি মনে হয় স্যার আপনার? না, আমি কোনো ব্যক্তির কথা বলবো না, তবে এই মন্ত্রণালয়ে একটা ফুল টাইম এককভাবে একজনকে দেওয়া দরকার, কারণ এটা অনেক বৃহৎ মিনিস্ট্রি। একদিকে হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, আর দিকে হচ্ছে সারা দেশের অনেকগুলো লোকাল গভর্নমেন্ট প্রতিষ্ঠান এর মধ্যে রয়ে গেছে। এটা কিন্তু অতিরিক্ত দায়িত্বের বিষয় না, একটা ফুল টাইম একটা মিনিস্টার, একজন না একাধিক মিনিস্টার ওখানে দরকার। একজন মন্ত্রীর সাথে আরও সহযোগী দরকার আছে। এটা কিন্তু অনেক বৃহৎ একটা মিনিস্ট্রি। এককভাবে যদি এলজিডি, ডিপিএইচই, ওয়াসাগুলো ডিল করতে হয়, ওটাও কিন্তু একটা বিরাট কাজ। ও লোকাল গভর্নমেন্টের কথা আমি বাদ দিলাম, লোকাল গভর্নমেন্টের বিষয়গুলো তো আছেই। এবং এখন আমাদের কাছে যেই হারে মানুষ আসা শুরু করেছে, তারা মনে করছে যে আমরা বোধহয় সব সমস্যার সমাধান আমাদের হাতে। এটা তো ঠিক না। আমাদের তো কাজ হচ্ছে সংস্কারের বিষয়গুলোকে একত্রিত করে সরকারের কাছে সুপারিশ দেওয়া, কিন্তু মানুষ এখন যাওয়ার জায়গা পাচ্ছে না। আমি এখন কাজ করতে পারছি না, প্রতিদিন এত লোক, আপনার অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নাই, এমনভাবে আসা শুরু করেছে, এত কথা বলতে চাচ্ছেন, মানে এগুলো শোনার মতো হয়তো লোক দেশে নাই, সেজন্য হয়তো এগুলো আসছে। স্যার আপনার কাছে কি মনে হয়, আমি এই প্রশ্নটা আসলে জনাব আলী ইমাম মজুমদারের কাছে, আপনার কাছে কি মনে হয় যে মানে কোন বিবেচনায় একটা বাড়তি কাজ এবং মানে আমাদের ছাত্র সমন্বয়কদের একজন যিনি অলরেডি ক্রীড়া মন্ত্রণালয়ের মতো এরকম একটা বড় মন্ত্রণালয় আছে, তাকে যে এটা দেওয়া হলো, মানে এটার মানে এটা কারণটা কি? আমরা এটা জনাব আলী ইমাম মজুমদারের কাছেও জানতে চাই। আপনার কাছে কি মনে হয় স্যার, এটা কি? না, আমার কাছে কোনো কারণ জানা নেই, কারণ আমি অনুসন্ধানও করতে চাইনি। কারণ আমি আমার যেটা কাজ, লিমিটেড কাজ, এখন আগে হয়তো অনেক কিছু নিয়ে ভাবতে পারতাম, এখন কিন্তু আমাকে গুটিয়ে একটা কাজের মধ্যে নিবদ্ধ করেছি। সেই কারণে আমার পক্ষে এগুলো এত কিছু দেখার আমার সময়ও নাই, আর আমার ইচ্ছাও নাই। তাছাড়া আমার এটা করতে গেলে কিন্তু আমার আসল কাজ ব্যাহত হবে, সেই কারণে আমি এই দিকে নজর দিইনি আর কি। এইসব বিষয়ে অন্য কোনো বিষয় নিয়ে ভাবতে চাইনি এই না। ফের না প্রফেসর তোফায়েল আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমি জনাব আলী ইমাম মজুমদারের কাছে আগে যে প্রশ্ন রেখে গেছিলাম, তার আগে এই প্রশ্নটা একটু করতে চাই যে মানে এলজিআরডি মানে একটা বাড়তি দায়িত্ব হিসেবে দেওয়ার কারণটা কি স্যার? আপনি তো ক্যাবিনেটে বসেন। এটা না, ধন্যবাদ আপনাকে। আমি না ক্যাবিনেটে বসি না, আমি তো উপদেষ্টা পরিষদের যেটা বলছেন আর কি, যদি ক্যাবিনেট বলা হয় এটা একদম এখন তো ক্যাবিনেট। জি ক্যাবিনেট। এটা হচ্ছে কি, এখন এটা প্রধান উপদেষ্টা প্রেরোগেটিভ, কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন। এখানে কিন্তু 3-4টা মন্ত্রণালয়ের দায়িত্ব সম্পন্ন লোক আছেন। আবার আমাকে যদিও একটা মন্ত্রণালয়, এটা চ্যালেঞ্জ এত বেশি, আপনি বুঝতে পারছেন। ফুড সিকিউরিটি জিনিসটা পৃথিবীতে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হয়। অবশ্যই আমাদের এখানে খাদ্য ঘাটতি হয়ে গেছে, আকস্মিক বন্যার জন্য চালের ঘাটতি হয়েছে। গম তো আমাদের এখানে 70 লক্ষ টন, চাহিদার মধ্যে 10 লাখ টন উৎপাদন করি, 60 লাখ টন আমাদের আমদানি করতে হয়। ওইসব বেসরকারি সেক্টর এখানে বড় অ্যাক্টর, আমরা ইয়েতে আছি। তো আমার এগুলি নিয়েই কিন্তু আমি প্রথম হিমশিম একটা নিয়ে এখন যুব ক্রীড়া মন্ত্রণালয় খুব বড় মন্ত্রণালয় না, অ্যাক্টিভিটিস খুব বেশি না। স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরই একজন মন্ত্রী থাকতেন, একজন প্রতিমন্ত্রীও মাঝে মধ্যে থাকতেন। আমার মনে হয় ওনাকে প্রধান উপদেষ্টা যথেষ্ট কম্পিটেন্ট মনে করে উনি দিয়েছেন, যথেষ্ট কম্পিটেন্ট মনে করে উনি দিয়েছেন, এবং আপনি মনে করছেন যেটা ভালোই চলছে। তাহলে আমরা একটু এই প্রশ্নে ফিরে আসি। আপনার কাছে যে প্রশ্ন করেছিলাম যে জনাব সার্জিস আলম, আরেকজন সমন্বয়ক, জনপ্রশাসনে আপনার কথা বলেছেন যে আপনি সকল কিছুকে প্রভাবিত করছেন। আপনার পিএস আহসান কিবরিয়াও, তারা আসলে আওয়ামী লীগের সময়ে, জনাব আহসান কিবরিয়ার কথা উনি বলেছেন যে সেটি আওয়ামী লীগের সময় তারা সুবিধাভোগী এবং মেধায় যোগ্যতা প্রমাণ করলো। গত 15 বছর আওয়ামী লীগ সরকার রাজনৈতিক বিবেচনায় 259 জনকে বিসিএস থেকে নিয়োগ দেয়নি। এবার অন্তর্বর্তী সরকার তাদের নিয়োগ দিয়েছে। এই সরকার আবার শুধু একটা বিসিএসই, 43তম বিসিএসই 227 জনকে বঞ্চিত করেছে রাজনৈতিক বিবেচনায়। 300-র চেয়ে বেশি, 321 জন এসআই কে বাদ দেওয়া হয়েছে। আজকে আপনি জানেন যে জনাব শরীফুল হাসান একটি কলাম লিখেছেন, তিনি বলেছেন যে পুলিশের কর্মকর্তারা যারা মানে এএসপি পর্যায়ে, তারা ওই যে প্যারেডে আস্তে হেঁটেছেন বা ঠিকমতো হাঁটতে পারেননি, এই অভিযোগ দেখে অনেকে বাদ দেওয়া হয়েছে। স্যার, এগুলি কি আপনার নজরে আসছে? মানে এগুলিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এখন আমি যেটা করছি যে আপনি
যখন বলছেন এটা কিন্তু 2 মাস আগের ব্যাপার। আমি গত 11ই নভেম্বর ওই অবস্থান থেকে আমি চলে এসেছি। আর আহসান কিবরিয়া সিদ্দিকী আমার পিএস ছিল না, সে ছিল এডিশনাল সেক্রেটারি। পিএস জেনারেলি থাকে ডেপুটি সেক্রেটারি লেভেলের লোক, এখন আমার পিএস আছে, একজন ডেপুটি সেক্রেটারি আছে, একজন পিএস নতুন নিয়েছি। আহসান কিবরিয়া সিদ্দিকী ওই প্রধান উপদেষ্টা কার্যালয়ে ধারাবাহিকতার কারণে ছিল, বিশেষ করে তাকে কিছুদিন কন্টিনিউ করানোর প্রয়োজন হয়ে পড়েছিল। আপনি জানেন যে প্রধান উপদেষ্টা কার্যালয়টাও কিন্তু 5ই আগস্টে প্রচন্ড ভাঙচুর এবং ক্ষেত্রবিশেষে অগ্নিসংযোগের হয়। তো সেখানে এসব এই রেকর্ডগুলিকে করা এবং করার জন্য তাকে কিছুদিন রাখার অত্যন্ত প্রয়োজন ছিল। সেটা রাখার পরে সে আমার অবস্থানকালে প্রায় 1 মাসের মধ্যে মানে সর্বোচ্চ এই সরকারের অধীনে এই জায়গাতে ওই প্রধান উপদেষ্টা কার্যালয়ে সর্বোচ্চ 2 মাস ছিল, তারপর সে অন্যত্র বদলি হয়ে চলে গেছে। এখন বর্তমানে এটা থাকছে না। তবে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তাকে সহায়তা যারা করার, ইউজুয়ালি স্বাভাবিকভাবে যারা করার, মন্ত্রিপরিষদ সচিব করেন, ওনার মুখ্য সচিব করেন, জনপ্রশাসন সচিব করেন, এবং ক্ষেত্র বিশেষে হোম সেক্রেটারি যিনি সিনিয়র সার্ভিস যেটা আছে আপনার এসএসবি যেটা আছে আর কি সিনিয়র সিলেকশন বোর্ড, এখানেও স্বরাষ্ট্র সচিব সদস্য আছেন, তারাও করেন। এবং জেলা প্রশাসক নিয়োগের জন্য তাদেরকে নিয়ে কমিটি আছে, তারা করছেন। তো এখন বর্তমানে আমি কিন্তু এই দায়িত্বের সাথে সংশ্লিষ্ট না আজকে প্রায় 2 মাস। আচ্ছা, 2 মাসের কাছাকাছি। ওকে। তো এখন আপনার যেটা বললেন যে যাদেরকে আমি যতটুকু জানি, এটা কিন্তু বিশেষ করে বিসিএস এ যাদেরকে বাদ দেওয়া হলো, এটা কিন্তু সাময়িকভাবে তাদেরকে নিয়োগ দেওয়ার থেকে বাদ রাখা হয়েছে এবং তারা দরখাস্ত করছেন। আগেও কিন্তু এই ধরনের ব্যাপারটা হয়েছে, সংখ্যায় বেশি কমের ব্যাপার হতে পারে, আগে হয়েছে। এটার সাথে কোনো রাজনৈতিক বিষয় প্রাধান্য পেয়েছে বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে না। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে যে গোয়েন্দা সংস্থাগুলির যে প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুসারে এটাকে বাদ রাখা হয়েছে এবং তারা সকলেই রিভিউর দরখাস্ত করছেন। এবং রিভিউর জন্য নিশ্চয়ই রিভিউ কমিটিও হবে, অথবা জনপ্রশাসন সচিব নিজেই ইন্টারনালি সমীক্ষা করে আবারও প্রতিবেদন নিয়ে এটা দেখবেন। আমরা কিন্তু আগেও প্রতিবেদন নিয়ে দেখেছি, মাঝে মধ্যে এই প্রতিবেদনের ক্ষেত্রটাও একেবারে অবজেক্টিভলি সব ক্ষেত্রে আসলে তা না, পুনরায় করানোর পরে ভিন্ন পাওয়া যায়। এক্ষেত্রে আমরা আগে কিন্তু প্রতিকারও দিয়েছি। আমার মনে হয় এবারও যারা প্রতিকার পাওয়ার উপযুক্ত তারা প্রতিকার পাবে। স্যার, আর পুলিশের সাবইন্সপেক্টর ব্যাপারটা যেটা বললেন আর কি, আমার ধারণাটা অস্পষ্ট, আমি ঠিক বলতে পারবো না। আমি স্যার 3টা বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ আমাদের দর্শকরা আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চায় স্যার। সেটা হচ্ছে 43তম বিসিএসে 227 জন সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে যে তাদের আসলে মানে চাকরিতে তাদের বহাল করা হচ্ছে না। পুলিশের সাব ইন্সপেক্টর স্যার 323 জন বা 321 জন, তাদেরকে আসলে শেষ মুহূর্তে পাসিং আউট প্যারেডের আগে তাদেরকে বাদ দিয়েছে। 40তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া 25 জন সহকারী পুলিশ সুপার বা এসপির মধ্যে 21 জনের চাকরি নিয়ে ঝামেলা হয়েছে, তাদেরকে বলা হয়েছে তারা আস্তে হাঁটছে। স্যার, এত বিপুল সংখ্যায় কি এর আগে আর কখনো এরকম করা হয়েছে? না, সংখ্যার হেরফের হতে পারে। তো প্রশিক্ষণকালে শুধু না, চাকরির সূচনাতে কিন্তু আসলে সকলেই কিন্তু শিক্ষানবিশ থাকে। ওই পিরিয়ডটাকে 2 বছর, 2 বছর শিক্ষানবিশ থাকে। ওই সময় যে কাউকে কিন্তু কর্তৃপক্ষ যদি মনে করেন যে সে কম্পিটেন্ট না, অথবা কম্পিটেন্সের প্রশিক্ষণে বা তার সার্ভিসে সে যথাযথ কম্পিটেন্সের পরিচয় দিতে পারছে না, বাদ দিতে পারে। এই ক্ষমতা সরকারের আছে। কিন্তু এখানে এতজনকে আগে কখনো বাদ দেওয়া হয়েছিল কিনা আমি ঠিক এটা বলতে পারবো না। তবে বাদ দেওয়ার ব্যাপারটা এটা অবজেক্টিভলি হওয়া উচিত। এবং এখনো কাউকে কেউ যদি পুনর্বিবেচনা আবেদন করে, সেটা যাতে যথাযথভাবে পুনর্বিবেচনা করা হয়। আপনার এই দাবির সাথে আমি কিন্তু একমত, এখনো আমি মনে করছি। যেটা এই ব্যাপারে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু বলেছে তারা পর্যালোচনা করবে, প্রত্যেকটা কেস 1 to 1 পর্যালোচনা করবে। আচ্ছা, আমি মহিউদ্দিন সাহেব, আমি একটা কথা বলতে চাই। জি স্যার, বলেন। সেটা হচ্ছে গত সরকারের আমলে যে নিয়োগগুলো হয়েছে অথবা অনেক উপযুক্ত লোককে বাদ দেওয়া হয়েছে, তার মধ্যে একটা রাজনৈতিক কনসিডারেশন অনেক বড় হয়ে দেখা দিয়েছিল। সুতরাং আমরা আসল যদি রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত অযোগ্য লোক নিয়োগ হয়ে থাকে এবং দলীয় লোক নিয়োগ হয়ে থাকে, এটা বলতে এত সংকোচ কেন? এটা তো সংকোচহীনভাবে নিঃসংকোচে এটা বলা দরকার যে এই লোকগুলো, এত বিপুল সংখ্যক লোকগুলো নির্বাচিত যে নেওয়া হয়েছে, এর মধ্যে রাজনৈতিক প্রভাব ছিল অনেক বেশি, যেই কারণে এটা বাদ দেওয়ার একটা বিষয় আসতে পারে।
কিন্তু সেই কথাটা থাকলেও সেই কথা পরিষ্কার করে বলা হচ্ছে না কেন? স্লো হেঁটেছে, আস্তে হেঁটেছে, এইটা তো আমি মনে করি না যে এটা খুব একটা বড় ধরনের কারণ হতে পারে। অ্যাবসলিউটলি। কিন্তু আমি তো মনে করি যে Absolutely. যে নিয়োগগুলো হয়েছে, অনেকের নিয়োগ বাতিল হয়েছে আগে, মানে পরীক্ষা দিয়েও উপযুক্ত ছেলেমেয়েরা পায় নাই, তার 14 গোষ্ঠী কি করে, তার ডিএনএ কি আছে, এইসব টেস্ট করে কিন্তু অনেককে বাদ দেওয়া হয়েছে। এখন এখানে আবার আরেক ডিএনএ টেস্ট করে লোকজনকে নেওয়া হয়েছে, তার ওই যোগ্যতা না থাকলেও নেওয়া হয়েছে। এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে না কেন? এই বিষয়গুলো সামনে আসছে না কেন? অ্যাবসলিউটলি। এটা আমি প্রফেসর তোফায়েল আহমেদ, আপনি এটা খুব সুন্দর করে বলছেন। আমার মনে হয় যে যদি রাজনৈতিক বিবেচনায় কোনো নিয়োগকে বাতিল করতে হয় তাহলে সেটাকে বলতেই হবে যে এটা রাজনৈতিক বিবেচনায় নিয়োগ ছিল, তারা যোগ্য ছিল না, তাদেরকে বাতিল করা হয়েছে, এই ঢাক ঢাক গুড়গুড় না করে। আর যদি মানে ঘটনাটা হয় হচ্ছে এরকম যে আমরা এটাকে মানে ন্যায্যতার বাইরে তো আসলে কোনো কথা হইতেই পারে না। মানে এটা আমার মনে হয় যে প্রফেসর তোফায়েল আহমেদের সাথে আমি সম্পূর্ণভাবে একমত। আমি একটু দর্শকদেরকে জানতে চেয়েছিলাম, আমি প্রফেসর তোফায়েল আহমেদের কাছে আসছি, আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে 43তম বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হলো, নিয়োগের প্রজ্ঞাপনে 227 জনের নাম নেই, অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 42% দর্শক এই সিদ্ধান্তকে সঠিকভাবে মনে করেছেন, শতকরা 58% দর্শক মনে করছেন এটা সঠিক নন। এটা হচ্ছে 79,000 দর্শক এটার মধ্যে ভোট দিয়েছেন। প্রফেসর তোফায়েল আহমেদ, আমি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনারা দলীয় প্রতীক না রাখার পক্ষে সুপারিশ করেছেন, কিন্তু তৃণমূলের এই নির্বাচনেও কোনো না কোনোভাবে দলীয় রাজনীতি থাকবেই। দলীয় প্রতীক না থাকলেই কি দল নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হয়? যারা রাজনীতিতে জড়িত তারাই সাধারণত বিভিন্ন স্তরের নির্বাচনে প্রার্থী হন, দল নিরপেক্ষ তারা জনপ্রতিনিধিত্বকে ঝামেলার বিষয় মনে করেন অনেক ক্ষেত্রেই। স্যার, আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই যে আপনি প্রতীকটা বাদ দিতে কেন বলতেছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা আমাদের রিকমেন্ডেশন না, আমরা এখনো রিকমেন্ডেশন ফর্মুলেট করিনি। এখন আমাদের চলছে আলাপ আলোচনা, মত বিনিময়, এটা আমরা বিভিন্নভাবে করছি। একটা হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে ইন্টারনেট এবং কি বলে বিভিন্ন মাধ্যম থেকে আমরা লিখিত মতামত পাচ্ছি, আর মৌখিকভাবে টেলিফোনে জানাচ্ছে অনেকে। তারপরে আমরা সার্ভে করছি এবং বিভিন্ন মত বিনিময় করছি। ওর মধ্যে একটা মতামত খুব ডমিনেন্টলি আসছে সবার দিক থেকে, যে রাজনৈতিক প্রতীকের নির্বাচন যেন না করা হয়। তাহলে রাজনৈতিক দলের লোক যে এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন না এটা হলফ করে বলা যায় না, আর এটা কোনো দূষণীয় নয়, করবেন। কিন্তু দলীয় প্রতীক এবং নমিনেশনের মাধ্যমে এমন লোককে দেওয়া হয়, যেমন এই যে এত খারাপ নির্বাচন, এগুলোর মধ্যে দেখা গেছে ওই দলীয় মনোনয়ন পেয়ে দলীয় প্রতীক নিয়েও হেরে গেছে, কিন্তু অন্যজন জিতে আসছে এবং ভোটও পেয়েছে অনেক বেশি। তো সুতরাং এখন মানুষের চাহিদা হচ্ছে এটা, মানুষ বলতে চাচ্ছে যে আমাদের লোকাল গভর্নমেন্ট নির্বাচনটা অন্তত দলীয় প্রতীকে না হোক। তা আমরাও ঠিক এটা রিকমেন্ডেশনগুলো পাচ্ছি, কিন্তু আমরা মানুষের কাছ থেকে সুপারিশ পাচ্ছি। এখনো কিন্তু রিকমেন্ডেশন ফর্মুলেশন স্টেজে আমরা যাইনি। রিকমেন্ডেশন ফর্মুলেশনটা আরও হয়তো 1 মাস পরবর্তী সময়ে আমরা এই কাজটা করব। আমরা এই মাসের প্রায় শেষ সপ্তাহ পর্যন্ত আমরা মত বিনিময় সভা এবং মানুষের মতামত গ্রহণ করাটার মধ্যে আছি। স্যার, মাঠ পর্যায়ে গবেষণা করতে গিয়ে কিরকম দেখলেন? যে আমরা শুনেছি যে এখন স্থানীয় সরকার পর্যায়েও নির্বাচনে প্রচুর টাকা পয়সা খরচ করা হয় এবং প্রচুর যেটাকে বলা হচ্ছে যে মাসল ব্যবহার করা হয়। আপনারা কেমন দেখলেন? এবং এই নির্বাচনটা কি খুব লাভজনক? মানে ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচন, সেটা অনেক লাভজনক কিনা? লাভজনক হলে এটা কেমনে? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এটা নিয়ে কিন্তু আমরা খুব ইন্টারেস্টিং মাঠ থেকে বহু রকমের ফিডব্যাক পেয়েছি, কিছু শেয়ার করছি আপনার সাথে এখানে। প্রথম কথা হচ্ছে, নির্বাচনে টাকা খরচ করা বাংলাদেশে একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, পলিটিক্যাল কালচার হয়ে দাঁড়িয়েছে। খরচটা দৃশ্য এবং অদৃশ্য দুই রকমের আছে। দৃশ্যমান খরচটা এখন কিন্তু কমে গেছে, কারণ যেহেতু ভোট হচ্ছে না, মানে গত 15 বছর যদি ধরেন, দৃশ্যমান খরচ যেটা আগে পোস্টারে হয়, প্রচারণায় হতো, এটা কমে গেছে। অদৃশ্য খরচটা বেড়ে গেছে, যে বিভিন্ন জায়গায় টাকা দেওয়া, প্রশাসনকে টাকা দেওয়া, রাজনৈতিক নেতাদের টাকা দেওয়া, নমিনেশন ম্যানেজ করা, পুলিশ এবং আদার প্রশাসন ম্যানেজ করা, ওখানে কিন্তু প্রচুর খরচ। তারপর হচ্ছে কিছু ক্যান্ডিডেট বসিয়ে দেওয়া, প্রতিদ্বন্দ্বিতাবিহীন করা, এখানে অদৃশ্য খরচ অনেক 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 বেশি। আচ্ছা, এগুলো করে নির্বাচিত হচ্ছে। নির্বাচন হওয়ার পরে যেই অর্থটা লোকাল গভর্নমেন্টের জন্য বরাদ্দ থাকে সরকারি, সেই টাকাটা কিন্তু যা খরচ হচ্ছে সেই তুলনায় কিন্তু টাকাটা খুব কম। এই পুরো টাকাটা যদি কেউ মেরে দিতে পারে, তারপরে তার নির্বাচনে খরচ আসবে না, তাহলে এখানে লাভটা কোথায়? জি স্যার, এটাই হচ্ছে $100 কোশ্চেন। সেটা হচ্ছে আসলে এইসব নির্বাচনে জয়ী হওয়া এটা একটা লাইসেন্স। এইটাকে একটা লাইসেন্স হিসেবে নিয়ে তারা অনেক রকমের কাজ করে, যেটা লোকাল গভর্নমেন্টের কাজ না। তারা বিভিন্ন বালুমহল, জলমহল থেকে আরম্ভ করে, কন্ট্রাক্ট থেকে আরম্ভ করে
অনেক কাজের মধ্যে করে অর্থ আয় করে, এবং এখানে চাঁদাবাজিও থাকতে পারে, বিভিন্ন রকমের কিছু। সুতরাং এটা লাভজনক হচ্ছে একটা পেশা, পলিটিক্যাল রাজনৈতিক পেশা হিসেবে, রাজনীতি পেশা হিসেবে এই লাইসেন্সটা থাকলে তার জন্য অনেক বেশি সহজ হয়। এই লাইসেন্সটা না থাকলে তার পক্ষে কিন্তু এটা কিছুটা ডিফিকাল্ট হয়। কিন্তু স্যার, আপনি তো কোনো সংস্কার কইরা এইটা আপনি বন্ধ করতে পারবেন না, কারণ আপনি একদম পরিষ্কার বললেন, এ যদি 2 লাখ টাকা বা 2 কোটি টাকা খরচ করে নির্বাচনে আসে, এর বরাদ্দই তত নাই যে 2 লাখ বা 2 কোটি টাকা তুলে নিতে পারে। তারপরে সে মাস্তানি করার জন্য, বালুমহল জলমহল এগুলি দখল করার জন্য সে এগুলি করে, এবং এই সার্টিফিকেটটা, এই লাইসেন্সটা সে কাজে লাগায়। এখন যদি রাজনৈতিক দলগুলি সংস্কার না করে, এটা তো চলতেই থাকবে। আপনি স্যার সংস্কার করে এটা কেমনে বন্ধ করবেন? মানে উপায়টা কি? না না, এখানে লোকাল গভর্নমেন্টের ভিতরে আরো অনেকগুলো জিনিস আছে সংস্কারের। রাজনৈতিক সংস্কার যেটা, সেটা রাজনৈতিক দল সমাজকে সার্বিকভাবে করতে হবে, সমাজের এই সংস্কৃতির পরিবর্তন এটা করতে হবে। এখন এই যে বিরাট একটা পরিবর্তন দেশে হলো, তারপরে যদি আমাদের শিক্ষা না হয়, তারপরে তাহলে তো কিছু করার নেই জাতিকে। কারণ এখন তো শিক্ষা হওয়া উচিত যে এগুলো করে কোনো লাভ হয় না, এত রকম করে মেকানিজম করে কোনো লাভ হয় না, শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয়। যা ইনকাম করেছিল সেটা তো থাকেই না, দেশের স্বার্থ হয়, দেশে আসতে পারে না। সুতরাং এখন পর্যন্ত শিক্ষা না হয়, আমাদের সংস্কৃতি যদি আমরা পরিবর্তন না করি, তাহলে তো এই দেশকে কিভাবে কে ঠিক করবে আমাকে বুঝান। না স্যার, শিক্ষা কি কেউ নেয় স্যার? শিক্ষা নেওয়ার ঘটনা থাকলে তো মানুষ এরকমই হতো না। না, শিক্ষা নেওয়ার ঘটনা শুধু অটোমেটিক না, এখন কিন্তু মানুষ বোধহয় ছেড়ে দেবে বলে মনে হয় না। ভবিষ্যতে যে কোনো নেতাকে যদি তার সীমা অতিক্রম করে, তাহলে কিন্তু এখানে মানুষের মধ্যে যে জাগরণটা, অভূতপূর্ব জাগরণ জেগেছে, যুব সমাজ যেভাবে সচেতন হয়েছে, এখানে কিন্তু কিছুটা কি বলে, তাদেরকে কিন্তু কিছুটা সমঝে চলতে হবে। এটা কি আগের মতো অপ্রতিরোধ্য গতিতে এগুলো চলবে? এটা বোধহয় হবে না, এটা সামনে খুব ডিফিকাল্ট হবে। এই সচেতনতার কথাটা যদি আমি আবার একটু জনাব আলিমা মজুমদারের কাছে যাই, যে স্যার আপনি কি দেখেন যে খুব সচেতন হয়েছে এখনকার লোকজন? কারণ আমি তো অনেক ক্ষেত্রেই দেখি যে মানে একদমই মানে আপনারা যারা ক্ষমতা আছেন স্যার, তাদের মধ্যে অনেকেই, আপনাকে পার্সোনালি বলতেছি না, একদম শেখ হাসিনার দেখায় দেওয়া পথটি অনুসরণ করতেছেন। সেটা গাড়ি দেওয়া হোক, সেটা বাড়ি দেওয়া হোক, সেটা ক্যামেরা দেওয়া হোক, মানে অ্যাবসলিউটলি দ্য সেম ডিরেকশন। আপনাকে মানে টোটালি এই ব্যাপারটা সম্পর্কে মন্তব্য করা খুব কঠিন। আপনাকে একেবারে আপনি ভুল বলছেন এমনটা আমি বলবো না। তবে একটা যেটা ডক্টর তোফায়েল আহমদ যে জিনিসটা বললেন, যে 5ই আগস্টের ঘটনাটা আমাদের জাতির জীবনে বড় একটা শিক্ষা হিসেবে এসেছে। এটা সকল ক্ষেত্রে, বিশেষ করে যেহেতু ধরেন আমি মূলত প্রথমত ব্যুরোক্রেসি নিয়ে আমি হ্যান্ডেল করতাম, আমি দেখেছি যে অনেকের মধ্যে বিরাট একটা অনুশোচনা এসেছে। যে আমি যখন বলতাম যে দেশে সরকার পরিবর্তন হতে পারে, এটা তোমরা ভুলে গেছিলে, এবং তখন দেখতাম যে তারা অত্যন্ত লজ্জিত হতো, এবং তাদের একটা অংশ কিন্তু শুধরানোর চেষ্টা করেছে বলে আমি দেখেছি। আমি তাদেরকে বলেছি যে আমরা অনেক বড় পরিবর্তন এই দেশে দেখেছি, আমরা 75-এ দেখেছি, আমরা 91-তে এরশাদের দেখেছি। তো তখন তো এরকমভাবে প্রশাসন যন্ত্র অচল হয়ে পড়ে নাই, এভাবে পুলিশ থানা ফেরা চলে আসে নাই। তো এই জিনিসগুলিটা হলো কেন এবার? যেহেতু দল এবং প্রশাসন, রাষ্ট্রযন্ত্র একাকার হয়ে গিয়েছিল রাজনৈতিক দলীয় সরকারের সাথে, এই জন্য ব্যাপারটা ঘটেছিল। এবং এটা যে প্রফেসর তোফায়েল আহমদের সাথে আমি একমত যে এইবার থেকে অন্তত কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করবে, অ্যাজ ওয়েল এজ একটা ফাংশনাল ডেমোক্রেসির যদি আমরা কোনোভাবে আমরা করতে পারি। ধর দফায় যদি ইলেকশন হয়, যে জিনিসটার ডিমান্ডটা প্রচন্ড পরিমাণ আছে, এবং কোর্টের আদেশের মাধ্যমে জিনিসটা অনেকাংশে আসছে রিগার্ডিং কেয়ারটেকার গভর্নমেন্ট, সেটা যদি আসে, তাহলে কিন্তু 5 বছর পরে ইলেকশন যদি হয়, পরে যদি ইলেকশন হয়, আমরা যদি একটা ইলেকট্রাল সিস্টেমটা যেটা ভেঙে পড়েছিল, এটা যদি আমরা দাঁড় করাতে পারি, তাহলে কিছুটা পরিবর্তন এখানে আসবে। স্যার এটা নিয়ে একটা প্রশ্ন আপনাকে করি স্যার, যে জনপ্রশাসন সংস্কার উদ্যোগ একটা হইতেছে, আপনি বলতেছেন যে আমরা আসলে এরকম আমলাতন্ত্র কখনো দেখি নাই। আপনি এটা খুবই নাইসলি বললেন যে আমলারা মানে হয়তো ভুলে গেছিলেন যে এই সরকারটা পরিবর্তন হইতে পারে। তো এইটা তো যখন এটা সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে এই সরকার, তখন প্রশাসন ক্যাডারদের মধ্যে, মানে প্রশাসন ক্যাডারদের সঙ্গে অন্য ক্যাডারদের বা ভিতরে বাইরে দ্বন্দ্ব প্রকাশে চলে আসতেছে। স্যার আমরা কিন্তু অ্যাবসলিউটলি দেখতেছি যার যার স্বার্থ হিস্সা আদায়ে সবাই ব্যস্ত। সবাইকে খুশি রেখে এই সংস্কার বাস্তবায়ন স্যার কেমনে এটার মধ্যে এটা করা সম্ভব? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে রিফর্ম কিন্তু খুব একটা পেইনফুল এক্সারসাইজ, এটা যে কোনো ব্যক্তির জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। এখানে জনপ্রশাসন সংস্কার কমিশন কাজ করছেন,
এবং এখানে অত্যন্ত মেধাবী এবং যোগ্য লোকরা আছেন। তারা কাজ করতে গিয়ে কিছু তারা সুপারিশমালা সংগ্রহ করবেন, নিজেরা সুপারিশ চূড়ান্ত করবেন, সরকারের কাছে দেবেন। যেমন ডক্টর তোফায়েল আহমেদের কমিশনের যে একই ব্যাপার একইভাবে হবে। সরকার এগুলি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আবার কনসালটেশনে যাবেন, প্রধান উপদেষ্টা নিজে সেই কমিটির দায়িত্ব নেবেন বলে বলা হয়েছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলির সাথে যখন আলোচনা হবে, তারপরে আমাদের সিদ্ধান্ত নেবে, এবং সিদ্ধান্ত নেওয়াটা কোন পর্যায়ে নেবে, এটা বর্তমান পর্যায়ে নেবে অথবা নির্বাচিত সরকারের হাতে, পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে যাবে, এটা একটা ইয়ার ব্যাপার। এটা এখন পর্যন্ত চূড়ান্ত হয় না এই ব্যাপারটা। এটা নিয়ে আলোচনা চলছে। কেউ বলছে যে পরে করা হবে, কেউ বলছে আংশিক করা হোক, কারণ সংস্কারের বিপক্ষে কিন্তু কেউ বলছে না। এমনকি যারা দ্রুত নির্বাচন যাচ্ছে তারাও সংস্কারের জন্য প্রস্তাব কিন্তু জমা দিচ্ছে। এই সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশনের কাছেও কিন্তু মানে সকলেই প্রস্তাব জমা দিয়েছে এই সংস্কার হওয়া উচিত। অর্থাৎ একটা ন্যাশনাল এগ্রিমেন্টের দিয়ে কিন্তু মোটামুটি যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো উচিত। আচ্ছা, আমি একটু কথা বলতে চাই। জি স্যার। কথাটা আপনি হয়তো প্রশ্ন করেন নাই, কিন্তু আমার মনে হলো এভাবে একটু কথাটা বলা জি দরকার। জি জি। মনে করেন সরকারের সফলতা, এটা নিয়ে আপনি প্রথমে প্রশ্ন করেছিলেন। তো সেই হিসেবে এটা ব্যাকগ্রাউন্ডটা জনাব মজুমদার বলেছেন, কোন পরিস্থিতিতে সরকার আসছে এবং দেশটা কোন অবস্থায় ছিল এবং কি অবস্থায় এখন আছে। সেটার মধ্যে একটা জিনিস হয়তো আমাদের ভুলে গেলে চলবে না, যখন বড় ধরনের ক্রাইসিস দেশে আসে তখন বোধহয় এটা আল্লাহর তরফ থেকে কিছু রহমত নাজিল হয়। এরকম করে একসময় বিচারপতি শাহাবুদ্দিন সাহেব দায়িত্ব নিয়ে দেশটাকে রক্ষা করেছিলেন একভাবে, এবং উনি কোনোদিন চিন্তা করেন না যে উনি এই রাষ্ট্রের দায়িত্ব নেবেন, কিন্তু এসে গেছেন ঘটনাক্রমে, এবং এসে উনি ওনার প্রেজেন্সটা দিল এক ধরনের একটা আশীর্বাদ। ঠিক একই রকমভাবে এই যে এরকম একটা সরকার পতন হতে পারে, এইরকম মানুষ যে পিপিলিকার মতো সারা ঢাকা শহরে তিল ধরনের জায়গা নাই, এরকম মানুষ আসতে পারে, এটা কিন্তু কেউ কল্পনা করে নাই। যেন এটা মানে আকাশ থেকে যেন ফেরেশতা নেমে আসছে, একটা পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনের পরে দেশটা কীভাবে চলবে এটাও কিন্তু একটা বিরাট ধরনের কোশ্চেন ছিল। যদি এই সময় প্রফেসর ইউনূসের মতো লোক এসে হাল না ধরতো, তাহলে এই সরকার কীভাবে টিকতো আমি জানি না। এখন প্রশ্ন হচ্ছে, সরকার তো হয়েছে মাঝখানে কিছু গ্যাপ দিয়ে, এই সরকারের কতগুলো রুটিন কাজ আছে, সরকার রুটিন কাজ করবেন, আবার বিশেষ পরিস্থিতির কারণে কতগুলো স্পেশাল কাজ আছে, এগুলো অন্য কোনো সরকারের করতে হয় নাই, যেটা এই সরকারকে করতে হবে বা করতে হচ্ছে। এটা হচ্ছে এই যে একটা 16 বছরের পরিস্থিতি, তারপরে যে একটা ধরনের এত বড় অভ্যুত্থানের যে প্রত্যাশা, এটাকে ধারণ করতে গেলে, এটাকে পূরণ করতে গেলেই কিন্তু বিশেষ ধরনের কতগুলো কাজ এই সরকারকে করতে হবে। সেই কাজটা আমি তিনভাবে দেখি। একটা হচ্ছে প্রথম বিচার, কারণ অপরাধ করেছে যারা, অপরাধ অনুযায়ী বিচারের সম্মুখীন মানুষকে করতে হবে, এখানে কোনো ক্ষমার অবকাশ নেই। এটা যদি আপনি করেন তাহলে আবার রিপিট হবে। এই বিচারটা কার হবে? একটা পলিটিশিয়ান যারা উপরে ছিলেন তাদের হবে, বিউরোক্রেসি যারা মাঝখানে থেকে কাজ করেছেন তাদের হবে, নিচের দিকে থেকে যারা করেছেন তাদের হবে, এবং ইলেকশন কমিশনের বিচার হওয়া দরকার আছে। একদম যদি ধরেন উপর থেকে এই রিটার্নিং অফিসার তাদেরও বিচার হওয়ার দরকার আছে। বিচারটা কি করবেন, কিভাবে করবেন সেটা ডিসাইড করুন, কিন্তু বিচার একটা প্রধান কাজ সরকারের। দ্বিতীয় কাজটা হচ্ছে সংস্কার, কারণ এই যে শুধুমাত্র একটা ইলেকশনের জন্য কিন্তু এই পরিবর্তন হয় নাই। একটা ইলেকশন অবশ্যই একটা অপরিহার্য জিনিস, শুধু ইলেকশনের জন্য কিন্তু এই পরিবর্তনটা হয় নাই। আমরা কিন্তু ভুলে যাচ্ছি এটা। সংস্কারগুলো কিন্তু কোথায় দরকার, কিভাবে দরকার, এই সংস্কারটা সব এই সরকার করে যেতে পারবে তেমন কোনো কথা নেই। যে উদ্যোগটা নিয়েছে সেটা খুব শুভ উদ্যোগ, যে কমিটি করেছে, কমিশন করেছে, সংস্কার একটা রূপরেখা তৈরি হবে। এই রূপরেখার মধ্য থেকে কিছু সংস্কার হবে, একদম ইমিডিয়েট করা দরকার। এগুলো ইমিডিয়েট করতে গেলে সংবিধানও লাগবে না, আইনও পরিবর্তন করা লাগবে না, বিনা এক্সিকিউটিভ অর্ডার এগুলো হতে পারে। আর কিছু সংস্কার হবে মধ্যবর্তীকালীন সময়ের সংস্কার, আর কিছু হয়তো দীর্ঘমেয়াদী সংস্কার। এই জন্য এই কাজগুলো করতে হবে, না করলে এই সরকার। তিন নম্বর হচ্ছে নির্বাচন। তিন নম্বর হচ্ছে নির্বাচন। ওকে, আমি আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর তোফায়েল আহমেদ। আমার মনে হয় যে আপনি খুব সুন্দর করে এটা বলেছেন, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমলাতন্ত্রের প্রশ্নের প্রতিটি স্তরেই দলীয়করণ, প্রকাশ্যেই আছে রাজনৈতিক বলয়, নিয়োগের ক্ষেত্রে মেধা যাচাইয়ের পর আবার রাজনৈতিক বিবেচনা। এই বিষয়টি শুরুতেই প্রজাতন্ত্র নয়, বরং সরকার দলীয় রাজনীতির প্রতি
থাকার বিষয়টি আসলে উস্কে দেয় কিনা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কিন্তু আমি আপনার মন্তব্যের প্রেক্ষিতে কয়েকটা কথা বলতে চাই। আপনি বিচারের কথা বলেছেন, আমরা সবাই বিচার চাই। আমরা চাই সবার আগে শেখ হাসিনার বিচার হোক। আমরা চাই যে শেখ হাসিনাকে যারা সহায়তা করেছে, তারা আমলা হোক, রাজনীতিবিদ হোক, তাদের সবার বিচার হোক। কিন্তু বিচারের নামে এখন যেটা চলতেছে সেটা আপনারা খেয়াল করতেছেন কিনা, যার তার নামে যা ইচ্ছা তাই মামলা দেওয়া হচ্ছে, একইভাবে মানে নামহীন গোত্রহীন মামলা দেওয়া হচ্ছে, এবং ফোন করে বলা হচ্ছে যে আপনার নামটা সরিয়ে দেব এই মামলা থেকে নাম প্রত্যাহার করার জন্য। সেটা দেখতেছেন কিনা। দুই হচ্ছে সংস্কার, যেটি কথা আপনি বলতেছেন, অবশ্যই এই সরকার বা প্রতিষ্ঠিত হয় নাই শুধুমাত্র ইলেকশনের জন্য, কিন্তু ইলেকশনটাও একটা বিরাট বড় কারণ ছিল যার জন্য এই সরকার পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা ইলেকশন দেয় নাই বলে এই সরকারের পরিবর্তন হয়েছে। ইলেকশনটা সর্বপ্রথম কাজ বলে আমি মনে করি গণতান্ত্রিক সরকারের কাছে ফিরতে হবে সবার আগে, এবং নির্বাচনটা তো করতেই হবে, নির্বাচনে নানা রকম ভাবে। স্যার, আপনি যদি আমার প্রশ্ন জবাব দেন এবং আপনার মন্তব্যের প্রেক্ষিতে আমার মন্তব্যের ব্যাপারেও যদি স্যার একটু আলোচনা করেন। আমি বিচারের ক্ষেত্রে কিন্তু তদন্ত পর্যায়ে একদম শেখ হাসিনার পথে হাঁটতেছে অনেকগুলি জায়গায়, আমি 100টা উদাহরণ দিতে পারি। সংস্কারের ক্ষেত্রে আমি বলতে পারি যে সংস্কারটা গণতান্ত্রিকভাবে করা উচিত, আর নির্বাচনের ক্ষেত্রে আমি বলতে পারি যে যা যা কিছু নির্বাচনী মেজার নেওয়া উচিত সেগুলি নেওয়া উচিত। না, আপনার সাথে মোটা দাগে কোনো দ্বিমত নাই, কিন্তু বিচারের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটার সাথে আমি একমত। যাকে যেই ধারায় যেখানে মামলা দেওয়া দরকার, সবাইকে যদি আপনি খুনের মামলা দেন, এটাতে প্রমাণ করা ডিফিকাল্ট হবে। যেমন কিছু পদলেহী সাংবাদিক, তাদের নামে আপনি মামলা দিয়েছেন, এটা খুনের মামলা, তার খুনে কোথায় আপনি জড়িত করবেন? তার যেখানে যে অপকর্মটা করেছে সেই অপকর্মের জন্য তার মামলা দেন, তাকে খুনের মামলায় কেন দেবেন আপনি? তাহলে তো এটা তো হচ্ছে তাকে আসলে একটা ইমিউনিটি দেওয়ার জন্য আপনার এটা করা হয়েছে বলে আমার মনে হয়। যাকে যেই কাজে, যেমন ধরেন কিছু পলিটিশিয়ানস আছেন, তারা সরাসরি খুন করেন নাই, হয়তো হুকুম দিয়েছেন, সহায়তা করেছেন, কিন্তু উনি অনেক ফাইন্যান্সিয়াল দুর্নীতি করেছেন, কারাপশন করেছেন, টাকা পাচার করেছেন, তাকে সেইখানে আপনি ভালো করে তারটা প্রমাণ করুন, ওটাই যথেষ্ট তার জন্য। তারা খুনের মামলা দিয়ে তারা কিছু করাচ্ছে, তার যে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি এবং যে কারাপশন, ওখানে তাকে ভালো করে জব্দ করেন আপনি। সেই জন্য বলছি যে যেখানে যাকে মামলা যেভাবে দেওয়ার জিনিসটা, সেই জিনিসগুলো সেভাবে যাচ্ছে না বলে আমার ধারণা। এক্ষেত্রে আপনার সাথে আমি একমত। দ্বিতীয় হচ্ছে সংস্কারের প্রশ্নটা আপনি এত হালকা করে দেখলে হবে না। কারণ হচ্ছে সংস্কারটা হচ্ছে, আমি তো বলছি না যে এই সরকার সব সংস্কার করার পরে নির্বাচন দিবে। সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সবাই একমত হয়েছেন, রাজনৈতিক দলরা একমত হয়েছেন, সবাই একমত হয়েছেন, কমিশনগুলো হয়েছে। 6টা কমিশন তো এই মাসের মাঝামাঝির মধ্যে রিপোর্ট দিয়ে দিবেন। তাহলে সেগুলো তো নিয়ে তা লাভ করতে হবে, করে কতটুকু করা সম্ভব। আর নির্বাচনেরও তো একটা মোটামুটি একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। তারা কি আরো আগে চান নির্বাচন? পরিষ্কার করে বলুন যে আগামী 6 মাসে আমাকে নির্বাচন দিতে হবে। এখন যেটা প্রধান উপদেষ্টা মহোদয় যে তারিখ, সেই সময়সীমা দিয়েছেন, সেই সময়সীমার সাথে একমত না হলে বলুন যে আপনার সময়সীমাটা আরো সংক্ষিপ্ত করুন, আমাদেরকে দিন। না, এই সময়সীমা একদমই যৌক্তিক, এবং আমি মনে করি যে ঠিক আছে। তাহলে নির্বাচন নিয়ে সংশয়টা কেন থাকবে? আমি তো সংশয়টা ছিল হচ্ছে যে প্রফেসর ইউনূস তো একটা সময়সীমা দিয়েছেন, সেটা তো বেশি দিন হয়েছে দেন নাই, সেটা অল্প কিছুদিন হয়েছে দিছেন। প্রথম দিকে তো মনে হচ্ছিল 4 বছর থাকবেন, 5 বছর থাকবেন, সব সংস্কার করে যাবেন, সেই ক্ষেত্রে এটা ঝামেলা তৈরি হয়েছিল। আমার কাছে এই কথা একবারও মনে হয়নি, কারণ ওনার সাথে 2-4 বার কথা বলার আমার সুযোগ হয়েছিল। কথা বলে যতটুকু বুঝেছি, উনি কালকে দিয়ে চলে যেতে পারলেই বোধহয় বাঁচে, কিন্তু জাতি বাঁচবো কিনা। উনি যদি কালকে দিয়ে চলে যায়, জাতি বাঁচবে? এই কথা তো চিন্তা করতে হবে আমাদেরকে। এই লোকটাকে ধরে এনে বসিয়েছেন বলেই তো আজকে বিদেশে অন্য জায়গায় আপনি মুখ রক্ষা করতে পারছেন। এটাকে মোকাবিলা করতে পারতো না। আমি আপনার সাথে এগুলো ভাবতে হবে, কিন্তু আমি আপনার সাথে একমত যে প্রফেসর ইউনূসের বক্তব্য এবং অনেক সময় অনেক উপদেষ্টাদের বক্তব্য, অনেক সময় এই সরকারের যারা সমর্থক যে নাগরিকরা আছেন তাদের বক্তব্য আসলে অনেক সময় মনে হয় অন্যরকম। স্যার, আপনারা মনে হয় কিনা আমি জানি না। না, আমি বলছি যে সময় না, এটা হচ্ছে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, যারা দিচ্ছেন তাদেরকেও বলছি আপনারা আল্লাহর ওয়াস্তে এই লোকটাকে বেইজ্জতি করবেন না। কারণ উনি যদি হঠাৎ করে বলেন আমি থাকবো না, ভাই আমার যথেষ্ট হয়ে গেছে, এনাফ ইজ এনাফ, আপনারা ম্যানেজ করতে পারবেন না এই রাষ্ট্র ম্যানেজ করতে পারবেন না। আপনাদের ঘরে বাইরে, সীমান্তের ওপারে এই পারে, সেই চারিদিকে এত শত্রু উৎপাতে আছে। এখন এই লোকটা একটা শিল্ড হিসাবে কিন্তু আপনি এখন ব্যবহার করতে পারছেন, কিন্তু তাকেও যদি আপনি সঠিকভাবে হ্যান্ডেল না করেন, তাহলে কিন্তু আমাদের বিপদ কিন্তু কাটবে না। আর যেটা বলছিলাম স্যার, যে আমলাতন্ত্র এবং প্রশাসনের প্রতিটা স্তরে যে দলীয়করণটা যেটা আশা বসছে, সেটা আপনি কিরকম দেখতেছেন? আমরা অন্য প্রসঙ্গে একটু বেশি আমার মনে হচ্ছে আপনি যে এখানেও আপনার অবজারভেশনের সাথে আমি একমত। জি, কারণ দলীয়করণ মানে কি, যে লোকগুলো আগে ওই সরকারের পদলেহন করেছে, সেই সব তাদের পদলেহনের কিন্তু এটা একটা শৈল্পিক পর্যায়ে পৌঁছে গেছে।
এটা একটা শিল্প হয়ে গেছে। তারা জানে এখানে কিভাবে পদলেহন করতে হবে। যারা আগে পদলেহন করে নাই তারা এখনো পারছে না, কারণ তাদের অভ্যাস নাই, এটা তাদের রক্তের মধ্যে সেটা নাই। সেই জন্য এই ক্ষেত্রে সরকারের অনেক সতর্কতার দরকার আছে, কারণ আমরাও তো বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি এই লোকগুলো কারা এবং কি কাজটা করছেন, এটা দেখতে পাচ্ছি তো। এবং কাজটাকে কিভাবে তারা ডিলে করছেন, কাজটা কিভাবে তারা দায়িত্ব দিচ্ছেন না, দায়িত্বকে এড়িয়ে যাচ্ছেন, এগুলো দেখা যাচ্ছে তো। এটা কি যারা সরকারে আছেন, যারা উপদেষ্টা আছেন বা এরকম উচ্চ পদে আছেন, তারা কি বুঝতে পারছেন না এটা? কিন্তু এখানে আত্মীয়করণ, আত্মীয় স্বজন এনে বসিয়ে দেওয়া, পরিচিতকে বসিয়ে দিয়ে তার থেকে সার্ভিস না নেওয়া, তাকে একটা পুরস্কার দেওয়া, এইগুলোর থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। এখানে অনেক কঠোরতার দরকার আছে। সে কঠোরতা না থাকলে এই যে অভ্যুত্থানের যে প্রত্যাশা, সেটা পূরণ করা সম্ভব না। বিশ্ববিদ্যালয়গুলোর দিকে দেখলেও দেখতে পাচ্ছি যে কি রকম লোকদের কোথায় কাকে বসানো হয়েছে। মনে করে বিশ্ববিদ্যালয়ের আপনি এমন ভাবে বলতেছেন যে এরা আইসা বৈশা পড়ছে, এদেরকে তো প্রফেসর ইউনূসের সরকারি নিয়োগ দিচ্ছেন স্যার। প্রফেসর ইউনূস তো ভাই একজন মানুষ, এটা আরো বহু মানুষ আছে। এখন কথা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা খুবই ভাবিত স্যার। আপনি কিন্তু আমার না, আমি একটু বলি, আমার প্রাইমারি স্কুল হাই স্কুলের কি অবস্থা চলছে, এই জিনিসটা কি আমরা দেখতে পাচ্ছি? হাই স্কুলগুলোতে কিন্তু শিক্ষক নাই স্যার। এখন তো মুশকিল। শতবার স্যার এইসব বিষয়ে আপনার কোর্ট আমি নিছি, শতবার এইসব বিষয়ে জনাব আলী মজুমদারকে আমি পড়ছি। এখন তো স্যার আপনারা ড্রাইভিং সিটে, এই জিনিস এখন আর আপনি কারে বলবেন? ঠিক আছে, আমি বলছি, আমাকে বলতে দেন। জি 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 বলেন। যে কথাই বলছেন এর ধারাবাহিকতায় আমি বলছি, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমরা যে ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে কাজ শুরু করেছিলাম, 2-3টার দিকে আমি বলি নাই। যেমন আমাদের প্রধান 2টা খাত, স্বাস্থ্যের আর একটা শিক্ষা। বিশ্ববিদ্যালয়গুলির আগের ভাইস চ্যান্সেলররা হয়তো পালিয়ে গেছেন, অথবা আসছেন না, অথবা পদত্যাগ করেছেন, বিধ্বস্ত ছিল। শিক্ষা, স্বাস্থ্য, এখানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলির মানে হাসপাতালগুলির চিকিৎসকরা স্বাস্থ্যসেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন নিঃসন্দেহে, এমনকি আন্দোলনের সময় তারা চালিয়ে গেছেন। কিন্তু যারা পরিচালনার দায়িত্ব ছিলেন, প্রধান দায়িত্ব ছিলেন, প্রিন্সিপাল হোক, ডাইরেক্টর হোক, যাই হোক, এখানে দেখা যাচ্ছেন তাকে সরিয়ে দিয়ে অন্য কেউ বসে পড়ছেন। এই 2টা খাতে ডিসিপ্লিন আনার জন্য কিন্তু আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, স্বাস্থ্য এবং শিক্ষা খাতে। এবং শিক্ষা খাতে ডক্টর তোফায়েল আহমদ যেটা বলেছেন যে এখানে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো অত্যন্ত প্রাজ্ঞ এবং সচেতন ব্যক্তি এখানে আছেন। ভুলভ্রান্তি ওনার হতে পারে না, এমন কথা আমি বলবো না, হতে পারে, হলে সংশোধন করা হবে, সেখানে করা হবে। কিন্তু কথাটা হচ্ছে এই জিনিসগুলো তো ছিল না, টোটালি তো বা নিশ্চিহ্ন হয়ে গেছিল। শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলির প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন হয়ে গেছিল। এটা দাঁড় করাইতে গিয়ে সরকারকে কিন্তু অনেক সময় নষ্ট হয়। এবং পাশাপাশি কিছু লোক এই প্রত্যাশাটা এমন বেশিভাবে ডেভেলপ করে যে আজকে আমার সব দাবি আদায় করতে হবে, তখন রীতিমতো হবে। এটা সহজ কথা আপনারা জিজ্ঞেস করি। একটা তো হচ্ছে যে আওয়ামী লীগ সবগুলি প্রতিষ্ঠানের ধ্বংস করে সবগুলি প্রতিষ্ঠানে এমন এক জায়গায় নিয়ে গেছিল যে এদের আসলে না পালার উপায় ছিল না। মানে এটা প্রফেসর তোফায়েল আহমেদ ঠিক কথাই বলছেন, বায়তুল করমের মুফতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব পালাই গেছে, শিক্ষক এই ভাইস চ্যান্সেলরগুলিও পালাই গেছে। কিন্তু স্যার মাঝামাঝি কিছু লোকও তো ছিল। এখন আপনি ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, প্রক্টর, আপনি বাইচ্ছা এসে লোক নিয়োগ দিবেন যেটা আরেকটা এক্সট্রিম রাজনৈতিক মতাদর্শের লোক বা তাদের ধরন, মানে একই রকম ভাবে মাঝার কোনো লোক নাই পৃথিবীতে। না, আমি সে সম্পর্কে তাদের সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না। এটা যেহেতু এখানে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ একজন উপদেষ্টা এখানে আছেন এবং সচিবও দেওয়া হয়েছিল, এখানে আসছে যিনি ক্যাবিনেট সচিব আছেন, তাকে কিন্তু আমরা ওখানে শিক্ষা মন্ত্রণালয় দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে এই যে নিয়োগ প্রক্রিয়াতে সকল দ্রুততার সাথে যেহেতু কাজগুলি করতে হয়েছে, এখানে ভুল হতে পারে। আমিও যে কাজগুলি, আমি কিন্তু প্রথম উপদেষ্টা যেদিন আমাকে ডেকে আনেন এবং কাজ করার জন্য দায়িত্ব দেন, আমি বলেছিলাম স্যার এই কাজগুলি যেহেতু দ্রুত করতে হবে, কিছু ভুল হতে পারে, ভুল হলে সংশোধন করবো। ঠিক তেমনভাবে কিছু তখনও কিন্তু আমি যখন ভুল হয়েছে সংশোধন করেছি। এই ক্ষেত্রে আজকেও যাদের নিয়োগ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কোনোটা যদি যথাযথ না হয়ে থাকে মানে সে সংশোধন করতে হবে, সংশোধন করা হবে, এ করে সে করা যায়। কিন্তু কাঠামোগুলি ভেঙে পড়েছিল, এগুলিকে দাঁড় করানো হয়েছে। আর এজ ওয়েল এজ যেটা বলছেন রাজনীতি বিরাজনীতিকরণ করা, যেটা এটা রাজনীতিবিদদের অঙ্গীকার ছাড়া এগুলি টোটালি। স্যার আপনারা তো রাজনীতিবিদ না, কিন্তু আপনারাও কি বেশিরভাগ সিদ্ধান্ত একটু পপুলিস্ট জায়গা থেকে নিতেছেন, বেশিরভাগ জনতুষ্টিমূলক সিদ্ধান্ত নিচ্ছেন?
না, জনগণের সন্তুষ্টির কথা তো বিবেচনা সবাইকে রাখতেই হবে, এটা রাখতেই হবে, জনগণ যাতে খুশি হয়। যেমন আমরা ওএমএস বাড়াই দিচ্ছি বা ইয়ে করছি যাতে জনগণ যাতে উপকৃত হয়, খুশি হয়। জনতুষ্টির ব্যাপারটা কিন্তু খুব খারাপ শব্দ না, কিন্তু এটা ভালো শব্দই। তবে ব্যাপারটা হচ্ছে অযোগ্য লোক যাতে না হয় এবং সে যাতে কোনো একদিকে হেলে না পড়ে, ওই জাতীয় লোক হওয়া উচিত সকল ক্ষেত্রে, এটা আমি মনে করি। Okay. এক্ষেত্রে কোনোটা ভুলভ্রান্তি হলে সংশোধনের সুযোগ আছে। স্যার আপনি একটা অসাধারণ স্যার প্রফেসর তোফায়েল আহমেদ, আমি একটা অন্য প্রসঙ্গে যেতে হবে। আমি এই প্রসঙ্গে আবার আপনার কথাও শুনবো, আবার এইটার কথাও শুনবো, যে আপনি একটা অসাধারণ, আপনার কথা দিয়ে একটা হেডলাইন হয়েছিল যেটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল পত্রপত্রিকায়। আপনি বলেছিলেন জনাব আলী ইমাম মজুমদার, আমিও মধ্যবিত্ত, নিজেই বাজার করি, চাপে আছি। আমার খুব পছন্দ হয়েছিল আপনার উক্তি। এখন সবজির বাজারে স্বস্তি থাকলেও মুরগির বাজার, তেলের বাজার, চালের বাজার চড়া। ইদানিং আপনার বাজার করার অভিজ্ঞতা আর আছে কিনা? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সবার প্রিয়, এবং আমি জনাব তোফায়েল আহমেদের সাথে একমত যে তিনি এসে এই সময় হাল না ধরলে বিদেশে বা আন্তর্জাতিক অঙ্গনে হয়তো আমাদের বড় সমস্যা হইতো। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, স্যার আপনারা খেয়াল করেন যে আপনারা, মানে উনি বলছেন যে তারা, মানে প্রফেসর ইউনূসরা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন ব্যাপারটা। বাজার ও দ্রব্যমূল্য কি স্যার আপনারা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন না কিনা? না, 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 ব্যাপারটা হয়তো উনি কথার কথা হিসেবে কথাটা বলেছেন আর কি। আসলে তো ব্যাপারটা হচ্ছে কি, বাজারটাকে নিয়ন্ত্রণ করা বলা যায় না। চালের দামটা আমি নির্ধারণ করে দিতে পারি না, মার্কেট রেগুলেট করবে। কিন্তু মার্কেটটা যাতে রেগুলেট করা যায়, যার জন্য মার্কেটে আমরা ফুড গ্রেন ইনজেক্ট করি, যেটা চাল কি যেটা বলেন, চালের দামটা কম রাখার জন্য আমরা ইনজেক্ট করি। আমরা বিদেশ থেকে কিনে আনি, প্লাস বর্তমানে আমানের সময় লোকাল প্রকিউরমেন্ট চলছে, এটা আমরা ক্রমান্বয়ে ইনজেক্ট করে যাচ্ছি। আপনার ওএমএস টিসিবির মাধ্যমে আমরা করছি, সেই চালও আমাদের খাদ্য বিভাগের গোডাউন থেকেই যাচ্ছে। খাদ্য বিভাগের ওএমএস আছে, তারপরে খাদ্য বান্ধব কর্মসূচি বলে 5 মাস 50 লক্ষ মানুষ 30 কেজি করে প্রতি মাসে চাল পান, সেটাও আমরা করে যাচ্ছি। এই চালগুলি কিন্তু যাচ্ছে, তারা কিন্তু বাজারে চাল কিনতে যেতে হচ্ছে না, সুতরাং এটা কমে যাচ্ছে। সুতরাং একেবারে আপনার বাজারটা, চালের বাজারটা নিয়ে কিন্তু একটা ড্রামা আছে, কিন্তু এখানে এমন পর্যায়ে এটা কমানো যাবে না বা কমানো ঠিক হবে না যখন আবার বলবে যে চাষি তার না, অবশ্যই 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 চাষি যাতে দাম পায় সেটার পক্ষে আমি, এবং আমার কাছে মনে হয় যে এটা, কারণ কৃষক যদি চাষ করা ছেড়ে দেয় তাহলে আমাদের সবারই কিন্তু আমদানি করা খাবারের উপরে নির্ভরশীল হতে হবে। ডলার তো চিবায় খাওয়া যাবে না, ডলার তো চিবায় খাওয়া যাবে না। বড় একটা ডিলেমার মধ্যে আমরা থাকি। আমরা চেষ্টা করছি যাতে মানুষের ক্রয় সীমার মধ্যে থাকে, অ্যাজ ওয়েল এজ চাষি যাতে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়। স্যার ওই যে মাঝখানে যাদের কথা শুনতাম, এই মধ্যস্বত্ব ভোগকারী, দালাল, চাঁদাবাজি, এগুলি কি স্যার আপনি কেমন দেখেন? আগের মতোই আছে, বাড়ছে, কমছে, কি হয়েছে? না, আপনার মধ্যস্বত্ব ভোগী তো আপনার ধরেন হোলসেলার, রিটেলার, এগুলো তো থাকবে, সিস্টেমের মধ্যে থাকবে, সারা পৃথিবীতেই বোধহয় আছে। কারণ ইদের থেকে মেঘনা থেকে মাছ ধরে এনে জেলে এখানে বাজারে বসে মাছ বিক্রি করবে না, বিভিন্ন মধ্যস্বত্ব ভোগী থাকবে। চাঁদাবাজি আগের মতো নাই, সেই অবস্থাটাকে আমি অবশ্যই বলতে হবে। তবে চাঁদাবাজি একেবারে ইয়ে করা গেছে তা না, রাতারাতি দেশটা বেহেস্ত হয়ে গেছে বা বেহেস্ত হয়ে যাবে এই প্রত্যাশা করাও ঠিক না, হয়ে গেছে এমন দাবি করাও ঠিক না। এটা গ্রাজুয়ালি নিতে হবে ওইদিকে। আগের মতো অবস্থানে নাই, অবশ্যই এটা আমি বলতে পারবো। আমি একটু জনাব তোফায়েল আমাদের কাছে একটু জানতে চাই যে বাজার পরিস্থিতি আপনি কেমন দেখতেছেন? আমি যত জানি স্যার আপনিও, মানে আপনি এখন আর মধ্যবিত্ত আছেন কিনা জানি না স্যার, সর্বশেষ আপনার সঙ্গে যখন দেখা হয়েছিল তখন আপনি মধ্যবিত্তই ছিলেন আমার মতো, এবং আমরা অনেক বিষয় আমাদের কমন। তো স্যার আপনার কাছে কি মনে হয়, মানে আমি মধ্যবিত্ত না নিম্নবিত্ত হয়ে গেছি বুঝেছেন? বাজারে স্যার এই সরকার একটা জি জি বাজারে সরকারের কারণে না, এটা কারণ হচ্ছে গত সরকারের সময়ে আসলে আমি কোনো কাজকর্ম করতে পারিনি। কথাবার্তা বলেছি বলেই কাজকর্মের মধ্যে যে কাজকর্মগুলো আগে করতাম, ধরেন কনসালটেন্সি বলেন, টিচিং এর বিভিন্ন জায়গায়, যেমন আমার এরকম অনেক প্রতিষ্ঠান আমাকে নিতে চেয়েছে, সেটা বাধা পেয়েছে, নিতে পারে নাই। সুতরাং কাজকর্ম করতে পারিনি। জমার জগতে যা ছিল এগুলো ব্যাংকে ব্যাংকে খাচ্ছি, কিছু জমি বিক্রি করে খাচ্ছি। এই অবস্থার মধ্যে এখনো আছে, কিন্তু এখন আমি কোনো চাকরি বাকরি করছি না। এখনো যে কাজ করছি এগুলোতে কোনো বেতন ভাতটা পাইনি বা নিতে চাই, খুব একটা নেওয়ারও আগ্রহ আমার নাই। তো যাই হোক, আমি এখন মধ্যবিত্ত না নিম্নবিত্ত। বাজারে গেলে এখন অসুবিধা আরো বেশি হচ্ছে, হ্যাঁ, যেটা সামাল দিচ্ছে, কম বাজার করি, কম খাই। এমনিতেও ডায়াবেটিকের কারণে, অসুখের কারণে এমনিতে কম খাওয়া লাগে, আমার বাজার বেশি করা লাগে না। আমার 1 কেজি তেলে আমার মাস চলে, 1 লিটার তেলে আমার মাস চলে। স্যার তবুও আওয়ামী লীগের বাণিজ্য উপদেষ্টাদের মতো, বাণিজ্য মন্ত্রীর মতো আপনি বলেন নাই যে কম খান,
কারণ তাদেরকে আমরা দেখছি যে সিঙ্গাপুরে প্রাসাদের পর প্রসাদ বানায় আমাদেরকে কম খান বলতে, আপনি নিজেই কম খান সেটা বলছেন। আমি আমি নিজে কম খাই, আমার খাওয়া লাগে না আসলে, আমি এই জন্য কম খাই। কিন্তু এই বলে এটা উড়িয়ে দেওয়ার উপায় নাই যে মানুষ কষ্টে আছে, মানুষ কষ্টে আছে। সবজির ক্ষেত্রে যেটা হয়েছে, সবজির দামটা আবার এত কমে গেছে, যেখানে উৎপাদন যেখানে হয় তারা কিন্তু ফেলে দিচ্ছে, এটা ফেলে দিতে হচ্ছে। বাজারে যে নিয়ে আসে, বাজার থেকে যদি বিক্রি করতে না পারে, সেটা আবার যদি সে ফেরত নিয়ে যায় তার খরচ আরো বাড়বে, সেই জন্য ফেলে দিয়ে যাওয়াটা কিন্তু তার জন্য বেহতর। আচ্ছা স্যার, এই অবস্থাও কিন্তু চালানো। স্যার বাজার থেকে স্যার একটা, আপনাদেরকে তো আর সবসময় পাবো না, একটা কথা আপনাকে জানতে চাই, সেটা আবার জনাব আলী ইমাম মজুমদার কাছে একটা জানতে চাই, যে ধরেন 2018 সালে যে একটা কার্টুন ইলেকশন হইলো, যে রাতের অন্ধকার, মানে আমরা সাংবাদিকরা অসহায় হয়ে থাকলাম, আমাদের মধ্যে থেকে আসলে মানে ভোট বুথের মধ্যে যেহেতু আমরা ভিডিও ক্যামেরা নিয়ে ঢুকতে পারতেছি না, এরা রাতের অন্ধকারে ভর্তি করলাম। আমরা পরে শুনলাম যে ডিসিএসপিরা নাকি সমন্বয় করে এই জিনিসগুলি করছে, এবং ডিসিএসপিরা এই জিনিস কইরা আবার নোট লেখছে উপরে যে আমি এই কইরা এই করছি। এটা কেমনে সম্ভব হইলো স্যার? মানে শিক্ষা দীক্ষা চাকরি, আপনার কাছে কি মনে হয়, এবং এইটা কি ভবিষ্যতে আর হবে না, মানে এরকম মনে হয়? মানে এটার উপায়টা কি? জনাব আলী মোহাম্মদ, আমি একটু পরে আসছি, আপনার 2 মিনিট একটু প্রফেসর তাফতফাল আমাকে একটু শুনতে চাই যে এটাতে আসলে কি মনে হয়, 1-2 মিনিট, তারপর আপনার জি ফিরে আসার সম্ভাবনা কম। এই অতীতে যেটা হয়েছে সেটার কিন্তু বিচার হওয়া লাগবে। কারণ হচ্ছে এটার পিছনে প্রচুর অর্থ খরচ হয়েছে, অর্থ গেছে, এবং অর্থ তারা গ্রহণ করেছেন। শুধুমাত্র কার্যকর্ম এমনি কিন্তু বিনা পয়সায় করেছেন তা না, কিন্তু আপনি ইলেকশন কমিশনের খরচের যদি হিসাবের যদি তথ্যটা দেখেন, তখন দেখবেন এই যে বিভিন্ন লেভেলের অফিসারদের পিছনে সরকারের কত অর্থ ব্যয় হয়েছে। তারা কি চাকরি করে বেতন নিচ্ছেন না? তারা এত অর্থ কেমন করে খরচ হলো? 2000 কোটি টাকার উপরে কেমন করে? কিরকম অর্থ স্যার? মানে চাকরি বেতন ভাতার বাইরে অর্থ, মানে কোন খাতে কোন খাতে এটা সই করা হলো? টাকাটা সই করেছে কিনা জানি না, কিন্তু নির্বাচন কমিশনের খরচের তালিকা আপনি দেখেন, অলমোস্ট 2000 করোড় টাকা খরচ করেছে এই জাতীয় নির্বাচনে। এবং যদি তার হেডগুলো দেখেন, আপনি দেখবেন যে যেমন ধরুন ডিভিশনাল কমিশনের অফিস, ওখানে কিন্তু 60 কোটি টাকার উপরে খরচ হয়েছে। কেন হলো? ওখানে কি কাজ ছিল? এবার আসেন বিভিন্ন স্তরে স্তরে দেখেন, ম্যাজিস্ট্রেটের জন্য প্রচুর টাকা খরচ হয়েছে, বিচার বিভাগের জন্য প্রচুর টাকা খরচ হয়েছে। কোথায় তারা কি বেতন নিচ্ছেন না? এখানে এক্সট্রা কি খরচ হলো? এটা কিন্তু এটা খতিয়ে দেখা উচিত, এটাকে তদন্ত করে দেখা উচিত। সেই জন্য আমি বলছি এই বিচার কিন্তু এগুলো করতে হবে, আদারওয়াইজ রিপিট হবে। কিন্তু সাবেক কোন ডিসি রে যদি এখন দেয় হচ্ছে মানে অন্য মামলা, তাহলে তখন এগুলো স্পেসিফিক এগুলো দিতে। জনাব তোফায়েল আহমেদ যে প্রসঙ্গ তুললেন, আমরা জনাব আলী ইমাম মজুমদারের কাছে এটা একটু শুনতে চাই, যে এটি আসলে যে সরকারি কর্মকর্তারা যে এই ধরনের মানে মধ্যে নিজেদের নিয়োজিত করতে পারছিলেন, এটার ভবিষ্যতে বন্ধ করা কোনোভাবে সম্ভব কিনা, এবং বিচারের প্রসঙ্গে না, ব্যাপারটা হচ্ছে এবারে যেভাবে পরিবর্তনের পরে তাদের অনেকেই কিন্তু বিভিন্নভাবে সাজার আওতায় এসেছে, বিভিন্নভাবে সাজার আওতায় এসেছে, বেশ কিছু গ্রেপ্তার হয়েছে। তখন তো তারা কেউ ডিসি ছিলেন, পরবর্তীতে তারা উপরে পদে গেছেন, গ্রেপ্তার হয়েছে। তবে যে কথাটা ডক্টর তোফায়েল আহমদ বলেছেন, আপনিও বলেছেন, যে সকল মামলাই করা হচ্ছে, খুনের মামলা করা হচ্ছে। এগুলি করার পদ্ধতি কিভাবে করা হয়েছে তা না, এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন সতর্কতামূলক ইয়েও নেওয়া হয়েছে, বলা হয়েছে এগুলি খতিয়ে দেখা হবে। কিন্তু আমি জানি যে যেসব সরকারি কর্মকর্তারা গ্রেপ্তার হয়েছেন, তাদের সকলের বিরুদ্ধে না হোক, অনেকের বিরুদ্ধে দুর্নীতির মামলা কিন্তু খুব ভালোভাবে এস্টাবলিশ করা যাবে এবং তারা দণ্ডিত হবেন, মামলাটা দিয়ে করা হয়। কিন্তু ওইটা না করে হয়তোবা তাদের 2-1 জনের বিরুদ্ধে খুনের মামলা কোনো সহযোগিতার জন্য বা যার জন্য এই হতে পারে, বাকিদের বিরুদ্ধে কিন্তু এই ধারায় মামলাটা আসে না। কিন্তু দুর্নীতির মামলা কিন্তু অনেকের বিরুদ্ধে আসে। এই জাতীয় ভুল কিন্তু অনেক ক্ষেত্রে হয়েছে, আবার বহু লোকের নাম আসছে তারা কোনো কিছুর সাথে জড়িত ছিল না। যে এই যে আপনার মামলা বাণিজ্য যেটা বলা হয়, এই জিনিসটা কিন্তু কম বেশি কিছু পরিমাণে আবার চলছে, এটা দুর্ভাগ্যজনক। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। স্যার এই মামলা বাণিজ্যের টপিক কে আছে স্যার? মানে কে এটা? স্যার আমার এটা জীবনে বিশ্বাস হয় না জনাব আলী ইমাম মজুমদারের কাছে একটা টাকা যায়, জীবনে বিশ্বাস হয় না ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটা টাকা যায়। তো আপনারা দুইজন যদি না নেন, তাহলে কে নেয় এই টাকাটা? না, এটা না, ব্যাপারটা হচ্ছে কি, এখানে মামলা বাণিজ্যটা কিন্তু অনেকটা স্থানীয় পর্যায়ে হয়। আবার সেই ক্ষেত্রটাতে স্থানীয় পুলিশ, স্থানীয় নেতৃবৃন্দ এবং যারা থাকেন, স্থানীয় অন্যান্য ইয়ার সাথে যারা সংশ্লিষ্ট থাকেন, তারা জিনিসটা করেন। এবং ক্ষেত্রবিশেষে এই নামগুলি অনেকটা প্রতিহিংসে বশত জড়িয়ে দেওয়া হয়। প্রতিহিংসে বশত আমি বেশ কিছু
কাহিনী জানি, Right. যে নামগুলি জড়িয়ে দেওয়া হয়েছে প্রতিহিংসাবশত, এরকমটা হওয়া উচিত না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এশিওরেন্স দিয়েছে যে এই মামলাগুলি খতিয়ে দেখা হবে এবং যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল না তাদের কারোর বিরুদ্ধে কোনো রকম ইয়ে করা হবে না, ব্যবস্থা নেওয়া হবে না। মিস্টার খালেদ, আমি আপনাকে দুটো তথ্য দিতে চাই। জি, স্যার। এবার আমি একটু দায়িত্ব নিয়ে দুটো কথা জি, বলবো। স্যার। যে একটা হচ্ছে, আমি রিসেন্টলি এই লোকাল গভর্নমেন্ট কমিশনের এই মত বিনিময়ের জন্য চট্টগ্রাম গেলাম। চট্টগ্রামের কিছু নামকরা বিজ্ঞ উকিল এবং ওখানকার কিছু স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইভেন জুডিশিয়ারির কিছু লোকের সাথে আমার কথাবার্তা হলো। সবার মধ্যে একটা হতাশা আসলো যে ওখানে চট্টগ্রামে একজন জেলা জজ নিয়োগ পেয়েছিলেন, 3 মাস ওনার ওখানে সময়কাল, এবং 3 মাসের মধ্যে উনি অনেক পজিটিভ চেঞ্জ করেছেন এবং সবাই সেটা অ্যাপ্রিসিয়েট করছে। এবং চিটাগং বার কাউন্সিলের সদস্য প্রায় 8 থেকে 9,000, 8 থেকে 9,000 বার কাউন্সিল সবাই চাচ্ছে এই লোকটা থাকুক এবং তাকে 3 মাসের মধ্যে ট্রান্সফার করে দেয়। উনি জেলা জজ থেকে হয়ে গেছে শিশু মহিলা বিষয়ক বিচার, এই যে জেলা জজ, সেটা ওনাকে পদায়ন করা হয়েছে ওই একটা ছোট ডিস্ট্রিক্টে নর্থ বেঙ্গলের কোথাও। এই 3 মাসের মধ্যে একটা জেলা জজকে এভাবে অপমান করে বেজ্জতি করে এই ট্রান্সফার করলো। সমস্ত বার চেষ্টা করলো সরকারের কাছে বলার যে এই লোকটা অনেক ভালো কাজ করছেন, আমরা বার একমত হয়ে ওকে চাচ্ছি, আসলো না। কিন্তু লোকটার অতীতেরও কিন্তু সুনাম আছে, তার 28 বছর 29 বছর সার্ভিস, এর মধ্যে বড় ধরনের কোনো কলঙ্ক তার নাই, বড় না ছোটও নাই। কিন্তু এটা হলো, এবং এটা প্রধান বিচারপতির কাছে যারা যেতে চেয়েছে ঢুকতে পারে নাই, আইনমন্ত্রীর কাছে যেতে চেয়েছে তারা ঢুকতে পারে নাই, কিন্তু আলটিমেটলি লোকটা ট্রান্সফার হয়ে গেছে। আচ্ছা, এই গেল একটা কেস। এটা এক ধরনের একটা সৎ মানুষের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে আমি জানি না, কি কারণ। আচ্ছা, আরেকটা বলি, ডেস্কোর এখন যে বর্তমানে এমডি আছে, হ্যাঁ, একজন ব্রিগেডিয়ার জেনারেল, তার বিরুদ্ধে আমি যমুনা টেলিভিশনে একটা বিরাট ধরনের দেখলাম ফিচার, যে উনি ল্যান্ড গ্রাবার এবং অনেক জায়গা জমি দখল করেছে এবং ইলিয়াস মোল্লার সাথে তার কলিউশনে এই কাজটা করেছে। তাকে তো বহাল আছে, সসম্মানে বহাল আছে পজিশনের মধ্যে, এটা নূতন নিয়োগ হয়েছে। এটা এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে এগুলো পিক এন্ড কেন চুজ, হচ্ছে? এই যে পিক এন্ড চুজ, এবং মানে কার ক্ষেত্রে, মানে কোন বিচারে, কোন ন্যায় বিচারে। আমি জানি যে আপনি যে দুটি একদম স্পেসিফিক উদাহরণ তুলে ধরছেন একজন জেলা জজ সম্পর্কে, মানে আমি জানি না, মানে প্রফেসর আসিফ নজরুলকে দেখা হইলে নিশ্চয়ই আমরা তার কাছ থেকে জানতে চাইতে পারি, কারণ প্রফেসর আসিফ নজরুলের কাছেও তো সবার আসলে এখন অ্যাক্সেস নাই। যাই হোক, আমি সর্বশেষ প্রসঙ্গে চলে আসি। আমাদের অনুষ্ঠানের নির্ধারিত সময়সীমা শেষ, কিন্তু আমরা একটু প্রডিউসারদের অনুরোধ করে আমরা একটু এক্সটেন্ড করছি আমাদের এই সময়সীমা। সেটা হচ্ছে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আমরা একটু জনাব আলী মজুমদার আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনার কাছে কি মনে হয় যে এটা কি একটা নিছক দুর্ঘটনা? কারণ দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, যে কোনো সেফ জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে, আবার এটা ষড়যন্ত্রও হইতে পারে। কিন্তু আমার কাছে যেটা একটু কোশ্চেনেবল স্যার, এই দুর্ঘটনা ঘটার পরে বা পরপরই এইখানে অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল, এগুলি সব পুড়ে গেছে, আওয়ামী লীগের দুর্নীতির এটা ছিল, সেই জন্য আমরা এটা পাই নাই। অনেকে আবার আরেক রকমভাবে ইঙ্গিত দিতে শুরু করছেন আমাদের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র, এবং সেইগুলি করতেছেন হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ লোকেরাই। এগুলি স্যার আপনি কিভাবে দেখেন? বা এটা এখন দেখেন, আমাদের কিন্তু একটা মানে মূলত ব্যাপারটা এখনো কিন্তু একটা সিস্টেম নিয়ে কাজ করতে হবে। এই নিয়ে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটা কমিটি হয়, এতে বেসামরিক বিভিন্ন সংস্থা থেকে আরম্ভ করে সামরিক বাহিনী, বুয়েট, তাদের লোকজন নেওয়া হয়েছে, বিশেষজ্ঞ নেওয়া হয়েছে। তা আমাদেরকে তো মূলত তাদের একটা প্রতিবেদনের উপর নির্ভর করতে হবে। এই প্রতিবেদনের মধ্যে এটা নিছক এটাকে দেখানো হয়েছে দুর্ঘটনা হিসেবে। চূড়ান্ত প্রতিবেদন এখনো আসে নাই, চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরে আরো নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে এটা কিন্তু দুর্ঘটনা হিসেবে দেখানো হয়েছে। এখন নথিপত্র কিন্তু ছায়া নথি থাকে, কারণ দুর্নীতি বা ইয়ে হইলে কোনো কিছু একটা গেলেই, আজকে খাদ্য মন্ত্রণালয়ে কোনো একটা ক্রয়ের নথি যদি চলে যায়, দেখা যাবে খাদ্য অধিদপ্তরে কিন্তু সেই নথিটা কিন্তু আছে, যে তার অমুক থেকে এত এই দামে এত তারিখে এটা কেনা হয়েছিল। এটা একেবারে গায়েব করতে পারবে না কোনো কিছু। তা সত্ত্বেও আশঙ্কা যারা করছেন তারা অমূলক করছেন এমন না, অতীতে এমন কিছু হয়েছে, অতীতে এই ধরনের কিছু হয়েছে, ওইসব তিক্ত অভিজ্ঞতা থেকে এই ধরনের। না, কিন্তু স্যার আমার প্রশ্ন হচ্ছে যে একটা ঘটনা ঘটার পরেই এই আওয়ামী লীগের মন্ত্রী হাসান মাহমুদ বা খালিদ মাহমুদ স্টাইলে এই যে মন্তব্য দিয়ে দিতেছে এই ক্যাবিনেটের সদস্যরাও, এটা কিরকম স্যার? এটা কি আপনার আলোচনা হয় আপনাদের মধ্যে যে এটা আমরা কম দিতে পারি? না, আমার মনে হচ্ছে যে ক্যাবিনেটের স্পোকসপারসন হিসেবে তো একজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া আছে। সৈয়দ রিজওয়ানা হাসান জেনারেলি ব্রিফ করেন, ক্যাবিনেট সেক্রেটারি মাঝে মধ্যে ব্রিফ করেন। ক্যাবিনেট মিটিং যখন ফর্মাল ক্যাবিনেট মিটিং যখন হয়, তবে এটা নিয়ে ফর্মাল ক্যাবিনেট মিটিং তো হয় নাই। এটা ফর্মাল ক্যাবিনেট মিটিং হয়েছে যেদিন রিপোর্ট প্রেজেন্ট করা হয়েছে ওই দিন। এর আগে যেটা হয়েছে ফর্মাল ক্যাবিনেট মিটিং হয় নাই।
আর সচিবের নেতৃত্বে জেনারেলি কমিটি খুব কম গঠিত হয়। এখানে কিন্তু স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কমিটি গঠন করার জন্য তীব্র দাবি ছিল। প্রথমত একটা কমিটি হয়েছিল একজন অ্যাডিশনাল সেক্রেটারির নেতৃত্বে, তো সকলেই বলেন নয় কমিটি বাতিল করা হোক, স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কমিটি করা হোক। তাই করা হয়েছিল এবং করার মাধ্যমে 4 দিনের মাথায় তারা প্রতিবেদন দিল, প্রাথমিক প্রতিবেদন। এখানে ফায়ার ব্রিগেড, এক্সপ্লোসিভ এক্সপার্ট যারা আর্মির, বুয়েটের যারা টিচার, বিশেষজ্ঞ টিচার, গণপূর্তের লোক যারা, তো সকলেই তো অপিনিয়নটা দিল যে এটা দুর্ঘটনা একপদ ব্যাপারটা দুর্ঘটনাটাই আছে। ডক্টর তোফায়েল আহমেদ, আপনার কাছ থেকে এই প্রসঙ্গে, এটা আমাদের শেষ প্রসঙ্গ, যে সচিবালয়ে দুর্ঘটনাটা আপনি কিভাবে দেখেন, ষড়যন্ত্র বা নানা জায়গা থেকে নানা কথা যে খুব চট করে চলে আসে, এই ব্যাপারটাকে আপনার বিশ্লেষণ? না, এখন ষড়যন্ত্রের তত্ত্ব আমাদের অনেক পুরনো। সবাই কিন্তু এই মাইন্ডসেটের মধ্যে ষড়যন্ত্র শব্দটা খুব ঘুরে, কিছু হলেই ষড়যন্ত্রই দেখি আগে। এর মধ্যে কোনো অবজেক্টিভ রিজন থাকতে হবে। আমি তদন্তের উপরে আস্থা রাখবো, তদন্তটা ভালোভাবে হোক। তবে নাশকতার আশঙ্কাকে একদম উড়িয়ে দেওয়া যাবে না, কারণ এটা বহুদিক থেকে নাশকতার প্রশ্ন আসবে। চট্টগ্রামের আদালতের নথি গায়েব হয়ে গেছে, অনেকগুলো নাই, তাই না? নথি চুরির একটা ঘটনা বিভিন্ন দিকে বিভিন্নভাবে যাচ্ছে। পুড়ে গেলে শুধু নষ্ট হচ্ছে তা না, আগুন লাগা না, আগুন না লাগেও কিন্তু নথি চুরি হচ্ছে। সেই জন্য আগুনের ক্ষেত্রে তো অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ আমাদের সবগুলো সরকারি স্থাপনা এত অত্যাধুনিকভাবে নির্মিত হয়েছে বলার মতো না। এখন অফিসগুলোতে গেলে আপনি ওসবগুলো অফিস, যদি আমরা অনেকদিন ধরে অফিস আদালতে খুব কম গেছি, যাওয়া যায় নাই, যেতে দেওয়াও হয় না। যেমন আমি লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে, যিনি আগে সচিব ছিলেন, আমি অনেকবার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, উনি সরাসরি ডিনাই করেছেন, অ্যাপয়েন্টমেন্টই দেন নাই। তো এখন সচিবালয়ে গেলাম, দেখলাম যে আরে বাবা, সচিবালয় নতুন সাজে সজ্জিত হয়েছে। হঠাৎ করে দুদিন পরে শুনি যে হঠাৎ করে আগুন লেগে সব শেষ হয়ে গেছে। সুতরাং এই যে সুসজ্জিত অফিসগুলোর সুরক্ষা এবং এগুলোর নিরাপত্তার বিষয়ে সচেতন থাকা দরকার। আর বিশেষ করে নথিপত্র, এখন ই নথি এবং অনলাইনে এগুলো হওয়ার দরকার। হারিয়ে গেলে, পুড়ে গেলে যেন এগুলো কোনোভাবে নষ্ট না হয়, সেই ব্যবস্থাটা যাওয়া উচিত সর্বক্ষেত্রে। এটা কোর্টের নথি, দুর্নীতির নথি, এগুলো তো অনেক বেশি ইম্পর্টেন্ট। তার ক্রয় বিক্রয় তো অনেক বেশি ইম্পর্টেন্ট। এইসব নথিগুলোর জন্য সুরক্ষা রক্ষা করা হয়, সব পুড়ে গেলে যেন নথি থাকে, রেকর্ড থাকে। জনাব আলী মজুমদার অবশ্য জানিয়েছেন যে সব নথিরই আসলে ছায়া নথি থাকে, এবং এখন অনেক বেশি পরিমাণে মানে নথি পুড়ে গেলে সেটা ধ্বংস হয়ে যাওয়া, এটা কিছুটা মানে ইটস এ প্র্যাকটিক্যাল ইম্পসিবিলিটি। সুতরাং আমরা নিশ্চয়ই দেখবো যে আসলে এটা কি কারণে লাগছে এবং ভবিষ্যতে এটা কেমনে রোধ করা যায়। অনেকগুলি বিষয় নিয়ে কথা বলার জন্য জনাব আলী মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর তোফায়েল আহমেদ, আপনাকেও। আপনাদের মাধ্যমে দর্শক আজকে অনেকগুলি বিষয়, অনেক বিষয় জানতে পেরেছে, এবং আমাদের অনেক দর্শক অনেক প্রশ্ন করেছেন, অংশগ্রহণ করেছেন, এবং আপনাদেরকে ধন্যবাদ দিয়েছেন। আমরাও আপনাদের ধন্যবাদ দিতে চাই। দর্শক, আগামীকাল নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।